আসসালামু আলাইকুম সুধী দর্শক মন্ডলী, আমার ফেসবুক বন্ধুরা যারা আমাদের এই লাইভ প্রোগ্রাম দেখছেন, সবাইকে আজকের লাইভ প্রোগ্রামে স্বাগতম। আমি ডক্টর মোহাম্মদ আইজুর রহমান শামীম, ফার্মেসি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের সম্মানিত অতিথি ডক্টর শাহ আলম ভুইয়া। শাহ আলম ভুইয়া স্যার সম্পর্কে একটা ব্রিফ ডিসকাশন, আমি ব্রিফ একটা আইডিয়া দিয়ে দিই। স্যার এডুকেশন এবং ওনার এক্সপেরিয়েন্স সবকিছু মিলিয়ে স্যার বর্তমানে মিশিগানের স্টার ফার্মেসির প্রোপাইটর, উনি মালিক ওখানকার, এবং স্টাফ ফার্মাসিস্ট। স্যার 1994-এ ঢাকা ইউনিভার্সিটি ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে এমফার্ম কমপ্লিট করেন এবং এরপরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে প্রায় 9 মাসের মতো চাকরি করেন। তারপরে উনি বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল ছেড়ে রাজশাহী ইউনিভার্সিটিতে লেকচারে হিসেবে 1994-এ যোগ দেন। 1994 থেকে 2002 পর্যন্ত স্যার রাজশাহী ইউনিভার্সিটি ফার্মেসি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন। এর মধ্যে স্যার 1999-এ কানাগাওয়া ইউনিভার্সিটি জাপান থেকে পিএইচডি অর্জন করেন এবং পরে 2002-এ স্যার টোকিও ইউনিভার্সিটিতে চলে যান পোস্ট ডক্টর স্টাডির জন্য, এবং 2002 থেকে 2004 পর্যন্ত উনি টোকিও ইউনিভার্সিটিতে পোস্ট ডক কমপ্লিট করেন এবং 2004 থেকে 2006 পর্যন্ত উনি পার্ডি ইউনিভার্সিটি আমেরিকায় পোস্ট ডক করেন এবং সে একই ল্যাবে পার্ডি ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট হিসেবে স্যার 2006 থেকে 2008 পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট হিসেবে কাজ করেন এবং স্যার পরে 2008-এর পরে স্যার তার ক্যারিয়ার চেঞ্জ করেন। রিসার্চার থেকে স্যার কমিউনিটি ফার্মাসিস্ট হিসেবে কাজ শুরু করেন 2008 থেকে আমেরিকার বিখ্যাত কমিউনিটি চেইন ফার্মাসি সিবিএস ফার্মেসিতে স্টাফ ফার্মাসিস্ট হিসেবে, এবং সেখানে 2017 পর্যন্ত স্যার সিবিএস ফার্মাসি স্টাফ ফার্মাসিস্ট হিসেবে কাজ করেছিলেন এবং 2017-এ ডক্টর শাহ আলম ভুইয়া স্যার নিজের ফার্মেসি ওপেন করেন, যেখানে নিজে উনি ফার্মাসির ওনার এবং সেখানকার স্টাফ ফার্মাসিস্ট। তো স্যার আপনাকে স্বাগতম আজকে আমাদের লাইভ টকে। স্যার শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, ধন্যবাদ শামীম। হ্যাঁ, শুনতে পাচ্ছি। তো স্যারের আরেকটা জিনিস আমি বলা হয়নি, যেটা হচ্ছে স্যার রিসার্চার হিসাবে খুব ব্রিলিয়েন্ট ওনার সাকসেস রয়েছে। উনি মোর দেন 45 ইন্টারন্যাশনাল পিয়ার রিভিউড জার্নালে পাবলিকেশনস করেছেন, হাইলি কোয়ালিফাইড হাই কোয়ালিটি পাবলিকেশনস, এবং ওনার রিসার্চ এবং একাডেমিক ক্যারিয়ার ভেরি সাকসেসফুল। রাজশাহী ইউনিভার্সিটিতে থাকাকালীন সময়ে স্যার ডিপার্টমেন্টে খুব পপুলার একজন শিক্ষক ছিলেন। স্যারের ক্লাস আমরা পেয়েছি ফার্স্ট ইয়ার পর্যন্ত। আমরা স্যারকে খুবই পছন্দ করতাম, স্যার চমৎকার পড়াতেন। তো স্যারকে আজকে আমরা লাইভে পেয়ে খুবই আনন্দিত। বিশেষ করে আমি খুব গর্বিত যে স্যারকে লাইভে আনতে পেরেছি এবং স্যারের মূল্যবান কথা শুনবো আজকে আমরা। তো স্যার, আপনি কমিউনিটি ফার্মাসিস্ট হিসেবে বর্তমানে কর্মরত আছেন এবং নিজের ফার্মেসিতে নিজে ফার্মাসিস্ট। হ্যাঁ, এটা স্যার খুবই ইউনিক একটা জিনিস আমার কাছে মনে হয়, যেখানে ফার্মাসিস্টরা ইউজুয়ালি কোনো চেইন ফার্মাসিতে অথবা অন্যের আন্ডারে ইয়া হয়। তো আপনি নিজেই আমেরিকার মতো একটা জায়গায়, মিশিগানের মতো জায়গায় একটা ফার্মেসির ওনার হয়েছেন এবং সেখানেই আপনি ফার্মাসিস্ট হিসেবে কাজ করছেন। তো তার আগে স্যার, আপনার কাজ সম্পর্কে জানার আগে আমি জাস্ট আপনাকে দু একটা ছোট্ট মানে কোশ্চেন করতে চাই, যেটা হচ্ছে আপনি বাংলাদেশে রাজশাহী ইউনিভার্সিটিতে 1994 থেকে 2002 পর্যন্ত কাজ করেছেন স্যার। এখানে আপনার অনেক গুণমুগ্ধ স্টুডেন্ট রয়েছে, আপনাকে সবাই খুবই পছন্দ করতে সেই সময়ে আমি জানি। আমরাও স্যার আপনাকে খুবই মিস করি ডিপার্টমেন্টে। তো এই ফার্মেসি ডিপার্টমেন্ট এবং রাজশাহী ইউনিভার্সিটির অভিজ্ঞতা নিয়ে স্যার আমাদেরকে যদি একটু বলতেন, কেমন ছিলেন এখানে, এখন কেমন ফিল করেন কিনা আমাদেরকে। ধন্যবাদ ডক্টর শামীম। আমি প্রথমেই তোমার এই সুন্দর পরিকল্পনা এবং শ্রমোপযোগী উদ্যোগ এবং আমাকে এখানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখন দেখো, আমার কর্মজীবনের সময়টুকু বলতে রাজশাহীতে বেশ লম্বা সময় কেটেছে, তারপরে জাপানে পিএইচডি পোস্টডক মিলে 5 বছর, আমার 2 ছেলেরও জন্ম হয়েছে সেখানে।
এরপরে 2004 থেকে আজ 16 বছর আমি আমেরিকায় আছি। তো এখনো দেশ বলতে আমি বাংলাদেশ বুঝি। আমি যেহেতু রিসার্চে ছিলাম, টিচিং, আমি স্টিল আই লাভ ইট। আমি এখনো অনেক কিছুই আমার প্রায় মনে পড়ে। আমাদের সেই রাজশাহীতে ছোট্ট ডিপার্টমেন্ট, অল্প কজন স্টুডেন্ট, আমরা শিক্ষকও বেশি নয় এবং অফিসের স্টাফ, অথচ আমাদের মধ্যে সম্পর্ক ছিল খুবই অন্যরকম। একের প্রতি একের সম্মান, তারপরে আন্তরিকতা, এবং আমাদের ছাত্রদের কৌতূহল এবং তাদের রেসপন্স, দে আর সো স্মার্ট, এবং তাদের সবকিছু কোঅপারেশন, সবকিছু আমার প্রায় মনে পড়ে। আমি স্টিল মিস দ্যাট। আমি এখনো মিস করি অনেক কিছুই, তার মধ্যে এই যুগরী ভবনে থাকা আমার দিনগুলো, ক্লাবে আড্ডা, তারপরে ফার্মেসি ডিপার্টমেন্টে অনেক রাত পর্যন্ত গবেষণার কাজ করা আমার নিজের স্টুডেন্ট অথবা অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকে নিয়ে। আর সবচেয়ে যে জিনিসটা, যেটা সামারে এবং লিচু গাছের নিচে দাঁড়িয়ে আম লিচু কিনে সেই দৃশ্য আমি কখনো ভুলতে পারবো না। তো সবকিছু মিলিয়ে আসলে রাজশাহীর সময়টুকু আমার বেশ সুন্দর কেটেছে। আমি স্টিল আই মিস মাই স্টুডেন্ট, মাই কলিগ, even who are not my student, still I have some connection with them because of the Facebook. So Rajshahi is always in my heart, and Bangladesh is, of course, because this is my country. I love it. Everything is there. I am here. So thank you. জি স্যার, আমরা জানি স্যার যে আপনি আমাদেরকে খুবই মিস করেন, কারণ আপনার সঙ্গে স্যার আমাদের যোগাযোগ হয়। আমার সঙ্গে পার্সোনালি অনেকবারই আপনার কথা হয়েছে। আমি আমেরিকায় গিয়েছিলাম যখন, আপনার সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে আমার। তা আপনি আমাদেরকে যে ফিল করেন, আমরা আপনাকে ফিল করি। এই কানেকশনটা যাতে স্যার আমাদের থাকে, হ্যাঁ, আমি সেটাই কামনা করি। তো স্যার আমরা এখন আর একটু টেকনিক্যাল সাইডে চলে যাই, যেটা হচ্ছে স্যার আপনি রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন এবং আমাদের এখানকার ফার্মেসি কারিকুলাম এবং এই সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা আছে। আপনি যখন ছিলেন স্যার তখন 3 বছরের অনার্স ছিল, পরে আপনি জানেন কি যেটা 4 বছর অনার্সে কনভার্ট হয়, এবং 4 বছর অনার্স থেকে এখন স্যার আমরা মাস্টার্স থিসিস গ্রুপ যারা করে 2 ইয়ার্স মাস্টার্স করতে হয়, আর নন থিসিস গ্রুপে 1 বছর মাস্টার্স। সিলেবাসের স্যার সিলেবাসটা এখন কারিকুলামে কনভার্ট করেছি আমরা ইউজিসি রিকোয়ারমেন্ট অনুযায়ী। সিলেবাস হিসেবে নাই, এটা কারিকুলাম কনভার্ট হয়েছে। কিন্তু সিলেবাসের কন্টেন্ট স্যার আমরা আগে যেরকম ছিল তার সাথে খুব বেশি যে চেঞ্জ হয়েছে তা না, ইমপ্রুভ হয়েছে অনেক, কিন্তু খুব একটা মানে খুব বেশি চেঞ্জ হয়নি। আর কারিকুলাম সম্পর্কে আপনার ধারণা আছে বাংলাদেশে কি পড়ানো হয় ফার্মাসিস্টদেরকে। এর প্রেক্ষিতে স্যার আমেরিকায় আপনি যেহেতু আছেন স্যার, ওখানে ফার্মাসিস্ট হিসেবে প্রায় ওখানে এক যুগ প্রায় 12 বছরের বেশি ফার্মাসিস্ট হিসেবে কাজ করছেন, এবং ওখানকার যে ফার্মেসি কারিকুলাম কিংবা ফার্মেসি যে ডিগ্রি গুলো, ফার্মডি ডিগ্রি আমেরিকায় দেওয়া হয় আমরা জানি, এই দুইটার কম্পারিজন সম্পর্কে একটু বলতে যদি স্যার, যে ফার্মেসি আমরা কি পড়ছি এবং তারা কি পড়ছে, এবং ওখানকার ফার্মডি ডিগ্রির কারিকুলামটা কি টাইপের। তো থ্যাংক ইউ শামীম। হ্যাঁ, এই ব্যাপারে আমি বলবো অবশ্যই, কারণ আমাদের এখানে ফার্মেসি একসময় 4 বছরের ওদের একাডেমিক যে ইয়ার, সেটা 4 বছরের ছিল যখন আমরা, বা আমার আগেও অনেক ফার্মাসিস্ট যখন এখানে এসেছে। তো তখন আসলে ডে বাই ডে অ্যাকচুয়ালি এভরিথিং ইজ ডিমান্ড ইজ চেঞ্জিং, বিকজ দেয়ার আর লট অফ পিপল কামিং ফ্রম দেয়ার ওন কান্ট্রি. So they are keep looking whatever who really can come or who don't. So what happened actually, ওই সময় যেটা সুযোগ ছিল, আমরা যারা বাংলাদেশ থেকে আসতাম ফার্মাসিস্ট, আমরা এটাকে বলে ইকুইভ্যালেন্সি একটা এক্সামিনেশন। সো ফরেন ফার্মেসি গ্রাজুয়েট ইকুইভ্যালেন্সি এক্সামিনেশন, এটা আমরা দেওয়ার সুযোগ পেতাম। আমরা বা অন্যান্য যারা ফরেন কান্ট্রি থেকে আসতো, তারা ধরে নিত যে আমাদের একাডেমিক ইয়ার তাদের 4 ইয়ার্সের সাথে দিস ইজ ফাইন। তো সেই কারণে ওরা আমাদেরকে অ্যালাউ করতো পরীক্ষার জন্য। স্যার শুনতে পাচ্ছি আপনাকে, শুনতে পাচ্ছ না? তারপরে যখন দেখা গেল যে শামীম, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি স্যার, এভরিথিং ইজ ফাইন স্যার, ইউ ক্যান কন্টিনিউ স্যার। আমি কেন যেন তোমাকে স্ক্রিনে দেখতে পাচ্ছি না। স্যার আমি স্যার স্ক্রিন থেকে আমাকে আউট করে ফেলেছি স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, ওকে ওকে, ফলো করে দিয়েছি আপনাকে বেশি দেখা যায় জন্য। ফাইন, ইট ওয়াজ ডার্ক ইন সাম পয়েন্ট, ওকে।
তো এইভাবে আমরা আসলে অনেকেই এই পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছি। এই পরীক্ষাটা আসলে আমেরিকায় বছরে 2বার হয়, আমেরিকার ইন্টারস্টেটে। এখানে 6 ঘন্টার পরীক্ষা। এখানে আমাদেরকে আমরা অনেক কিছু আসলে পরীক্ষা দিতে গিয়ে আমি বুঝেছিলাম যে আমরা আসলে অনেক কিছু জানি না, আসলে এটা সত্য। কিন্তু ধরো আমি যখন এই পরীক্ষাটা আমি দেই তখন আমার কেমন একটা বিশ্বাস ছিল যে আমি এত বছর ধরে ছাত্রদেরকে পড়ালাম, নিজে পড়লাম, ভালো রেজাল্টও করেছি, রিসার্চের সাথে জড়িত আছে, এরকম একটা পরীক্ষা আবার পাশ করতে পারবো না, এরকম একটা বিশ্বাস ছিল। কিন্তু পরীক্ষার হলে যখন 6 ঘন্টার জন্য বসি তখন আমি বুঝেছিলাম যে ডিড নো লট অফ থিংস। যদি আমি দেখি যে মলিকুলার বায়োলজি রিলেটেড, জেনেটিক্স রিলেটেড অনেক কোশ্চেন আসছে, তা ইট ওয়াজ নট দ্যাট ফর মি বিকজ আই ওয়াজ ডুইং মাই রিসার্চ ফর লং টাইম অন মলিকুলার জেনেটিক্স. So, but I know that many students they cannot answer those questions. তো আসলে উই হ্যাভ এ লট অফ মিসিং। এবং কিন্তু তারপরও আমি মনে করি আমাদের বাংলাদেশে যারা আসলে দে আর খুবই অ্যাডামেন্ট থাকে যে হ্যাঁ আই হ্যাভ টু বি ফার্মাসিস্ট হিয়ার, দে অ্যাকচুয়ালি স্টাডি এ লট এন্ড দেন দে ক্যান ফাইনালি গেট देयर গো। তো অনেকেই হতে পারে না, তারপরও এত সুযোগ পেয়ে তারপর তারা আবার 6বার সুযোগ রেখেছে এই পরীক্ষা দেওয়ার জন্য। তো কেউ ওই সময়ও যাক, অনেকে ধৈর্য থাকে না, আলটিমেটলি সুযোগ পেয়েও হয়নি। তো সবচেয়ে দুর্ভাগ্য বিষয় আমি যেটা বলার জন্য বলছি সেটা, ওরা এক সময় দেখা গেল যে আমাদের কাগজপত্র দেখা শুরু করলো, ওরা এক সময় বলতেছিল যে না তোমাদের অনার্স তো 3 years, it is not 4 years, so they do not count the masters. And so how then you did for other students before? So some of our student বা আমাদের ছোট ভাইরা তখন এই টাইপের প্রশ্ন তাদেরকে করেছিল, যে বলছিল যে উই থট দিস ইজ ইয়োর, আমাদের যে ইন্টারমিডিয়েট তারা এটাকে প্রি ফার্মেসি কাউন্ট করেছিল, বাট দিস ইজ অ্যাকচুয়ালি নট প্রি ফার্মেসি এনিওয়ে, রাইট? They have a HSC here, so altogether they stop actually allowing any new pharmacists from our country, not only our country, so many countries allowing anymore this kind of test. So যেটা হচ্ছে এরপরে ওরা day by day they are changing their curriculum. Then it is going to 5 years, 5 years, and now it is actually this 5 years is people coming from the after 2003 who are the pharmacists, they have to have their curriculum in their university. When they are graduating, it should be 5 years. So I am still worried. In our country, it was changed to 3 years to 4 years. Still they will accept us from our country. তো আমি মনে করি যে মাস্টার্সের জন্য আমরা যে কাজটা করতেছি, যে মাস্টার্সে 2 বছর থিসিস স্টুডেন্ট বা নন থিসিস তারাও 1 বছর পড়াশোনা করছে, ইট ইজ নট নেসেসারি। ইউ ক্যান ডু অল টুগেদার ইন দ্য জাস্ট এ ফার্মাসিস্ট। There's no if the pharmacist master they can do in the anyway. Masters is masters. Anybody can do masters in anything. So এই সামান্য ব্যবধানের কারণে ছাত্ররা আমি মনে করি পড়াশোনা করতেছে, ডিগ্রি অর্জন করতেছে, সময় ব্যয় করতেছে। আই এম রিয়েলি ওয়ারিড দে ইজিলি গেট চান্স টু গেট দিস টেস্ট। সো যদি ওটা দেওয়ার সুযোগ না হয়, ইট ইজ নট দ্যাট ইজি অ্যাকচুয়ালি। এখানে পারমডি ডিগ্রি 7 বছরের কোর্স, 7 বছরের বলতে 4 বছর তারা মেইন ফার্মেসি কোর্স, and before that 3 years is the pre-pharmacy. So this pre-pharmacy actually there is some people can finish if they hardly do their study. This is 88 credits, not that low. Actually, it is very difficult, 2 years. So they need 3 years, and some students need even 4 years. So it is actually 7 to 8 years pharmacy course now. So 78 years. Yes, altogether with the pre-pharmacy. Does it include the pre-pharmacy and 3 or 4 years of pharmacy education and including training, right? Yeah, actually the main pharmacy curriculum is 4 years. That 4 years is the last year is basically the orientation. They actually do their training in the hospital, community pharmacy, wherever they can use them. They usually send them to do that kind of training, and this is actually part of their course. So that's the way they do. So এখানে যদি আমরা how long is the training, sir? How long is the training for after they complete their pharmacy degree? How long do they need to work in a hospital or community pharmacy for the training? No, এটা আমি যেটা বলছি, যেটা প্রথম আমি যে কথাটা বলছি যে তারা যে 4 বছর তাদের মেইন ফার্মেসি কোর্স বলা হচ্ছে, লাস্ট ইয়ারটা হলো বেসিক্যালি some kind of they are going to the community pharmacy, hospital pharmacy,
they do some of their practical training. Actually, this is also counted as a their course. So this is actually right. Yeah. So so আমাদের ডিফারেন্সটা এখানে যেটা হলো যে এই যে তারা ফার্মডি করলো, now it is doctor of pharmacy, previously it was not like that, or it was just a registered pharmacy the same way. So when we do, or the people from other countries do as a the foreign pharmacy graduate equivalence examination who pass this, then we have to do the English proficiency test also. So that is all right. Yeah, that's English proficiency test. Now it is called the IBT, internet-based TOEFL. There is also speaking included. So yeah, they have a minimum requirements that need to be fulfilled. Then you are actually equivalent to actually US pharmacist, and US pharmacists, they also can work in the pharmaceutical industry. They don't need the further license. But for the people working in the community pharmacy, working in the hospital pharmacy, they need to have their license again. This is called the NAPLEX. This is the North American Pharmacy License Examination. So this is it need to be done by everyone, whether they are American pharmacist or the foreign pharmacist. Foreign pharmacist. Okay. Yes. And after that, we actually need to do another test. This is because you know that there are 50 states, and another one in Colombia there are 51. Everyone has their own law test, and if you like which state you like to work, you have to do the exam for that state, also another additional work. So before that, actually, I'm sorry, there is the training I told, and the people, the student in the pharmacy student here, they are taking when in their 4th year. So for our case, we have to do that. Actually, the foreign pharmacist, we have to do 1,000 hours for Michigan. Some state is more, some state is less. So it's approximately 1,000 to 1,500 training hours we needed in the pharmacy. So that way we learn how the pharmacist works. তো স্যার এখানে স্যার হ্যাঁ আমরা জানলাম স্যার আপনার কাছ থেকে আমেরিকায় ফার্মাসি প্র্যাকটিস করতে হলে ওখানে আমাদের কি করতে হবে এবং ওখানকার কারিকুলামটা কিংবা ওখানকার ইয়াটা কিরকম। স্যার এখানে যে জিনিসটা আমাদের দেশের মানুষের মধ্যে স্যার একটু আমার মনে হয় কি যে জানার ঘাটতি রয়েছে, সেটা হলো কমিউনিটি ফার্মাসি সম্পর্কে। তো আমেরিকায় স্যার, আমেরিকা থেকে উন্নত দেশগুলোতে কমিউনিটি ফার্মাসি, কমিউনিটি ফার্মাসিস্ট এই ধরনের টার্ম ব্যবহার করা হয়। আমাদের দেশে তো স্যার কমিউনিটি ফার্মাসি মানে আইডিয়াল কমিউনিটি ফার্মাসি যেটা মিন করে সেই ধরনের ফার্মাসি আমার মনে হয় নেই। তো আমেরিকায় স্যার কমিউনিটি ফার্মাসি বলতে কি বোঝায়, কনসেপ্ট আসলে কি, এবং কমিউনিটি ফার্মাসিস্ট আসলে কারা? ওকে, হ্যাঁ, সো আমি সেই ব্যাপারে বলবো। আমার দেখো, আজ আমাদের সঠিক স্বাস্থ্য সেবায় যে ডাক্তার, ফার্মাসিস্ট এবং নার্সের যে সম্মিলিত যে ভূমিকা, এটা আসলে বিশ্ব স্বীকৃত এবং খুবই প্রশংসনীয়। এবং ফার্মাসিস্ট ইজ দ্য ড্রাগ এক্সপার্ট, অ্যান্ড বলা হয় যে মানে ওষুধ বিশেষজ্ঞ, আর ডাক্তারদেরকে বলা হয় রোগ বিশেষজ্ঞ। তো এটার কিন্তু টার্গেট কিন্তু আমাদের কিন্তু গোল ইজ দ্য সেম। So what is that goal? We are doing some of our unique works, and we do some combined works in treating our patients, right? And to get the best outcomes and to keep our patients safe. So that goal, what I'm saying is everything is same, only we have something is little bit different, but most of the thing is common, and our goal is common. Okay? তো যদি আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা জরিপে দেখি যে পৃথিবীর কত পার্সেন্ট লোক, 55 to 60% ফার্মাসিস্ট, লাইসেন্সড ফার্মাসিস্ট, they are working as a community pharmacist. তো যেটা প্রশ্নই আসতে পারে, what they are doing actually. There are big percentage is doing as a community pharmacist. They are just selling the sal? No, of course not. So what they are doing, এখানে তুমি জিজ্ঞাসা করছো কমিউনিটি ফার্মাসি বলতে আসলে কি মিন করে। যদি আমি ওরা পুরা জিনিসটার সম্বন্ধে একটু আইডিয়া দেবো, ধারণা হয়ে যাবে। তবু আমি এক কথায় বলতে গেলে যেটা বুঝি সেটা হলো যে আমাদের যে it is why it is called community, that you are helping the people in your community for their prescription, right? And that is in a simple word that what is the community pharmacy is. But স্যার আনোয়ার স্যারকে ফোন করেছেন, আমি স্যার রিসিভ করতে চাই। আপনার কাছে কোনো কোশ্চেন করতে চান স্যার? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম।
স্যার হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম স্যার। এই যে লাইভে আছি স্যার, আপনি কোনো কোশ্চেন করতে চাচ্ছেন? হ্যালো হ্যালো। জি স্যার, হ্যাঁ আমার ফেসবুক ওকে লাইভে যা আছে ওখানে দেখতে স্বামী, পাবেন তুমি স্যার। শুনে নাও, আমি কথা বলতে থাকি এনিওয়ে। জি স্যার। তো এখন দেখা যাচ্ছে যে একজন কমিউনিটি ফার্মাসিস্ট, what is their function in the pharmacy? So you know that everyone know that a doctor write the prescriptions after see the patients, talking to them, reviewing their history, and or if there is any diagnosis. So finally they give a prescription to the patient. So now the pharmacy is get that prescription in 4 different ways. So the patient can bring the prescription in their hand, or most of the time what happened, the prescription is comes actually electronically to the pharmacy, and in some cases by fax, and in some cases doctor call to the pharmacy and talk to the pharmacist directly and give the first prescription verbally. So this is also looks like a prescription we write as in the prescription pad. We just put all the information with the doctor. So there are 4 different ways we get the prescriptions. তো এখানে একজন পেশেন্ট আসলে এটা they are the permanently a patient for a pharmacy. If they are not this pharmacy, it should be in the another pharmacy. So when they come first time, if they are a new patient, we have to ask and need a lot of things like we have to check the prescription anyway. Everything, all the information is required in the prescription is there. If the patient has any allergy, if the patient has any insurance, because you know that this country, it is the prescription cost is paid by the insurance, whether this is the state insurance or this is the commercial insurance by the patient by himself or herself. So that was all the information we include here. And একটা ফার্মেসিতে ফার্মাসিস্টের সাথে অনেক সহযোগী থাকে যারা ফার্মাসিস্টকে হেল্প করতে করে, যারা তাদেরকে সো কল্ড দ্য ফার্মেসি টেকনিশিয়ান, এবং এখানে অনেক ফার্মেসি ইন্টার্নও কাজ করে যারা ফার্মেসির স্টুডেন্ট, যেটা আমি তোমাকে কিছু আগে বলেছিলাম, অনেক স্টুডেন্ট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে তাদের কিছু না কিছু নোটেশন থাকে, তারা ওইগুলো করতে থাকে। at the same time some student look like to earn also some money if they can work for some hours. তো আমরা ইন্টার্নও আমাদের সাথে কাজ করে যারা একসময় ফার্মাসিস্ট হবে, ইভেন অনেকেই একসময় ডাক্তার হবে, সেই রকম স্টুডেন্টও আমাদের ফার্মেসিতে অনেক সময় বিভিন্ন ফার্মেসিতে তারা কাজ করে কিছু আওয়ার্স, দে আর্ন সাম মানি, দে get to know the more about the medicine, more about those kind of things. Right. So anyway, so those are the kind of helpers. Now if you ask me how many helpers you have, so it depends how busy the pharmacy is. তো এখন একটা ফার্মেসি কোনো লোকেশনে অনেক পেশেন্ট আসে, অনেক প্রেসক্রিপশন করতে হয়, সেক্ষেত্রে তার সাথে হয়তো 6-7 হেল্পও থাকে, বেশ কয়েকজন টেকনিশিয়ান এবং ইন্টার্ন মিলে থাকে। আবার অনেক সময় যদি ফার্মেসি স্লো হয় সেক্ষেত্রে কম থাকে, 2-3 ডিপেন্ডিং অন দ্যাট। তো সেই ক্ষেত্রে যদি এরকম অনেক প্রেসক্রিপশন হয়, ফার্মাসিস্ট মোটামুটি আসলে প্রেসক্রিপশন ভেরিফিকেশন নিয়ে ব্যস্ত থাকতে হয়। সেখানে ডাটা এন্ট্রি সাধারণত ফার্মেসি টেকনিশিয়ানরাই করে বা ইন্টার্নরাই করে। তো ডাটা এন্ট্রি করে এরপরে প্রেসক্রিপশনটা প্রোডাকশনে চলে যায়, ওখানে প্রেসক্রিপশন কাউন্ট করতে হয় যে 30 ট্যাবলেটস ফর দিস মেডিসিন and put the right level everything, and it's come to pharmacist. The pharmacist actually look for in the screen, it comes side by side what doctor's prescription is scanned, so it is automatically in my screen. And then also what I did, what my technician or I myself typed the prescription, it is side by side in the screen. So we usually check actually if there is everything is right, patient name, date of birth, address, and the medicine what doctor wrote is the same thing was type written. So everything we checked. Yes. And the pharmacist this time also have so many other roles also. Has to check at the same time the medicine doctor gave, is there any allergy patient has for this medicine allergy, is there is any drug interaction possibility of so if everything go positively, then actually we do not need to call the doctor that much. But there are so many cases we have to talk to the doctor before filling the prescription. If we see any drug interaction issue, or the patient is also on allergic this medicine, doctor didn't look at that. So because doctor they are also very busy, it's not likely they don't know, they know about that everything.
is they are also busy, has no time to look at that those kind of things. But this is very dangerous if this is not fixed. And this is also come to in our screen, in our mind, we have to check that anyway. We cannot ignore that anyway, that the patient is allergic to penicillin and I gave the amoxicillin to the patient, I gave the augmentin to the patient. It's dangerous. Patient maybe die, right? So this is very important. Right. There is a drug interaction. ড্রাগ অ্যালার্জির কথা আপনি যেটা বলছেন স্যার, ড্রাগ অ্যালার্জির ব্যাপারটা কি স্যার, ডাক্তার যখন প্রেসক্রিপশন করেন তখন তো ডাক্তার সেটা জেনে নেওয়ার কথা, তাই না স্যার? ডাক্তার যা প্রেসক্রিপশন করেন রোগীর কোন ড্রাগে অ্যালার্জি আছে সেটা রোগীকে জিজ্ঞেস করে সেটা জেনে নেওয়ার কথা, সেটা রেকর্ড থাকার কথা। ফার্মাসিস্টরা আপনারা যখন আসে তখন কি সেটাকে আবার রিকনফার্ম করেন কি যে আশা করি কি যে ইফ ইউ এটা আমি বলি তোমাকে, আসলে দেখো, if everything goes smoothly there will not be so many communication. So that's why there should be something in some point to check is everything go properly. So doctor know about that. In some time is doctor is like every 5 minutes or 10 minutes is going to the next patient, you know, or something like that. When they are putting everything, they didn't look at that. So this is their responsibility to look at that, whether there is the patient is on it's not happen more often, but it happens sometimes that the patient is allergic. Then we have to call, hey doctor, you know that the patient is allergic to penicillin, but you get oh I'm sorry, just give this medicine, I'm sending you one right away. So this is a kind of communication. It's not we are blaming each other. This is, we just, everyone, our goal is to help our patient. So this is the thing. This is a simple mistake, but this is not. It's a big mistake if it is happening, if we ignore that too, right? So that's the way. So many reasons talk to the doctor anyway, and finally just think about that. The prescription is fine and now is ready to go. Patient can take that pick up. So this is not actually done. So the main thing is now, whenever the prescription is, someone has like 3 prescription, for example. I'm just giving some examples. So a doctor wrote prescription for antibiotic. At the same time, some, for example, pain medicine, some allergy medicine. So the patient has to know that what he has to finish, because he can is as needed. Because then you say, hey, this is your antibiotic. Yeah, you have to finish that course. Even if you feel better in 3 days course, it is 10 days course. Make sure you finish that. Like that, you have a doctor gave you the ibuprofen. This is as needed. If you don't feel that much pain, you can skip that. You can stop that. That's fine. So like you have a doctor gave you some allergy medicine. You are fine in 3 days. You have sneezing, runny nose. Doctor gave you for a month. Probably you'll be fine in 5 days. You don't need to continue this kind of medicine for. যে কথাগুলো তাকে বলা হলো, how important this. আমরা মাঝে মাঝে কিছু পেশেন্ট দেখি, সে তারা ওই প্রেসক্রিপশন নিয়ে আসে বলে যে আমি 3 দিন পরে আর খাই নাই, কারণ আমার ওষুধ ভালো হয়ে গেছে। এই যে অ্যান্টিবায়োটিক সে 10 দিনের ওষুধ 3 দিনের মাথায় খেয়ে, হ্যাঁ এটা ঘটে, অনেক কিছুই ঘটে আসলে। যখন এই জন্য আমরা যখন একজন ফার্মাসিস্ট দৌড়েই নিতে হবে যে আমাকে তাকে সবকিছু বলতে হবে। তো দেখা যাচ্ছে 80% সে জানে, 10% জানে না, বা 20% জানে। এই 10% 20% it can be a big harm for the patient, right? তো এইভাবে ধরো আমরা সাধারণত প্রেসক্রিপশনটা পেশেন্টকে, এবং তাকে তারপরে বলা হয় if you have any question call me anytime. So it is like a continuation process, not like he comes and buys some medicine and it is over. It's not like that. So the patient is all the time, it is now connected with us. It is our responsibility, if it is a maintenance medicine, to make sure the patient is taking regularly. Hey, you have a diabetic medicine, cholesterol medicine, your blood pressure medicine. Make sure you do not skip your dose, take regularly every day in the same time, and you have a 3 months prescription doctor gave you. Make sure you follow up with your doctor. Maybe if a doctor needs blood work again, something, it's not likely that it is done. And many times it's happened. What you see in our country, they usually comes and buy what doctor gave that, and then after that is done, then again come to the hospital again, you know. So that's going on. Right. তো স্যার আপনি যেমন আমরা স্যার জানি যে আমেরিকা থেকে উন্নত দেশগুলোতে, আমি সেই ইংল্যান্ডে যখন ছিলাম আমি দেখেছি যে ওখানকার রোগীরা যখন কোনো সমস্যার কথা ফিল করে, যেমন if they feel sick, they first contact with the pharmacist rather than the GP or the doctors. স্যার আমেরিকায় এই সিনারিওটি কিরকম, যে ওখানকার রোগীরা ফার্মাসিস্টদেরকে একটা ফার্স্ট হ্যান্ড ইনফরমেশনের জন্য তারা যোগাযোগ করে, যে কোনো রোগ হলে, কোনো সমস্যা দেখা দিলে
ফার্মাসিস্টদেরকে প্রথমে যোগাযোগ করে না, তারা ডাক্তারদের সঙ্গে এসে যোগাযোগ করেছে? ব্যাপারটা কিরকম স্যার? দিস ইজ ভেরি গুড কোশ্চেন অ্যাকচুয়ালি। এটা আমাদের সাধারণত পেশেন্টরা, ইট ইজ নট দ্যাট ইজি টু রিচ দ্য ডক্টর রাইট away and to get the appointment in short time, you know. So there is some urgent. বাংলায় একটু বেশি বলতেন স্যার, তাহলে আমাদের অনেক দর্শক আছেন হয়তো, আপনি বাংলায় যদি একটু বেশি বলতেন স্যার, আপনি যেহেতু অভ্যাসের কারণে বেশি ইংলিশ চলে আসতেছে, সুবিধা হতো স্যার দর্শকদের। থ্যাংক ইউ স্যার, চেষ্টা করবো। হ্যাঁ, তো আমরা দেখা যায় যে বেশিরভাগ কাস্টমারেই আসলে তাদের প্রথম কলটাই, কারণ তারা সহজেই কিন্তু ডাক্তারকে রিচ করতে পারে না, বাট দে ইজিলি রিচ দ্য ফার্মাসিস্ট। So just phone call, pharmacist has to answer anyway. So and this is free, এবং এখানে কোনো এটার জন্য কোনো পেমেন্টের ব্যাপার নেই। It is our professional duty to answer the question for any patient. তো এই জন্য যখন দেখা যায় যে একজন পেশেন্ট, সে হঠাৎ দেখা গেল যে তার ছেলে অসুস্থ, মানে স্বাভাবিক মায়ের কাছে মনে হবে যে তাকে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি হসপিটালে নিতে পারি, কি হয়ে যায়, তারা তখন টাকা পয়সার কথা চিন্তা করেন। যদি তার কমার্শিয়াল ইন্স্যুরেন্স হয়, দেখা যাচ্ছে যে এই সামান্য দেখা যাচ্ছে তেমন কিছুই নেই, অথচ তার পকেট থেকে দেখা যাচ্ছে অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। এখন তারা they call the pharmacist first, and then we actually hear all about their concern, what's going on here, how long the fever is, did you check the fever, how many times, and তো কত টেম্পারেচারটা কত পর্যন্ত উঠে, তারপরে তোমার ধরো কতক্ষণ পরে পরে আসে, তার স্নিজিং, রানি নোজ আছে কিনা। তা আমরা বুঝে ফেলি অনেক সময়, এটা ডাক্তারদের পক্ষে বোঝা সম্ভব না, এটা ভাইরাল অর দ্য ব্যাকটেরিয়াল ইন উইদিন শর্ট টাইম, রাইট? তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, তারাও দেখা গেল যে ওই কিছু জ্বরের ওষুধ দিয়ে দিচ্ছে, কিছু অ্যালার্জির ওষুধ দিয়ে দিচ্ছে, কারণ শিওর না হওয়া পর্যন্ত তারা দেখা যাবে যে ব্যাকটেরিয়াল 3-4 দিন আগে বোঝাও যাবে না। এখন এই যে কথাটা, যেটা সে এত তাড়াহুড়া করে অ্যাপয়েন্টমেন্ট নিল, পকেট থেকে টাকা খরচ করলো, 3-4 ঘন্টা তার খুব টেনশনে কাটলো, এই সহজ কাজটা ফার্মাসিস্টরা খুব সহজেই তাকে সমাধান দিয়ে দিতে পারে। দেখা যাচ্ছে আমরা যখন এই কথাগুলো বলি যে জাস্ট রিল্যাক্স, ইট উইল বি ফাইন, কিপ চেকিং দ্য ফিভার, তুমি তার চেক করতে থাকো, তাকে তুমি টেম্পারেচার যদি 102 এর বেশি উঠে আইবুপ্রোফেন দাও, অথবা তুমি তার কম থাকলে টাইলেনল দাও, দিয়ে দেখো কি হয়, 2-3 দিন দেখো, যদি এরকম হতেই থাকে বা খারাপ অবস্থা যেতে থাকে, দেন ইউ হ্যাভ টু সি দ্য ডক্টর, আপনি তার অ্যান্টিবায়োটিক দরকার। So it is very important that 80, at least out of 80% people if call, then 50% no need to go to the doctor. So this is yes, very good point, sir. And pharmacists are just expert of medicine, and they are well educated, and they are all are from the or maybe well trained, so they can just give good information about what the patients need to do in the situation. তো স্যার এখানে যেটা হচ্ছে কি যে এই আপনারা যে বলছিলেন স্যার, যে সার্ভিসটা আপনি ফ্রি দেন, হ্যাঁ, এই পেশেন্টরা আপনাদেরকে কল করে, তো তার মানে ব্যাপারটা এরকম কি যে আপনার ফার্মাসিস্টের নাম্বার প্রত্যেকটা পেশেন্টের কাছে আছে, তার পার্সোনাল ফার্মাসিস্ট যিনি, যে ফার্মাসিতে ওষুধ কিনেন, তাদের প্রত্যেকটা পেশেন্টের কাছে থাকে। পেশেন্ট ইচ্ছা করলে ফার্মাসিস্টকে যখন তখন কল করে কোনো ওষুধের সমস্যা হলে সে সেরকম জিজ্ঞাসা করতে পারে। ব্যাপারটা চাইতেছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিস ইজ, ধরো আমাদের ফার্মেসির নাম্বার তো তাদের কাছে অবশ্যই আছে, কারণ তারা এখন আসলে আমাদের একটা টিম। আসলে দেখো, সেটা আমি প্রথমে বলছি, এখানে একজন পেশেন্ট মানে ইজ নট ফর পেশেন্ট ওয়ান ডে, the patient family coming and I have their profile, এবং এরকম সিচুয়েশন আমরা অনেক সময় তার প্রোফাইলে ঢুকে আবার অন্য ইনফরমেশন গুলো দেখি, যে সে কোনো তখন আবার ওই মেডিসিন রিলেটেড কোশ্চেনও তাদেরকে আমি করি, যে তোমার এই মেডিসিন গুলো তুমি ঠিক মতো খাচ্ছ তো, বা এই হচ্ছে তোমার। তো এই যে ব্যাপারগুলো দেখা গেল যে আমরা এগুলো সবসময় ওদের সাথে, সো দে আর লাইক আওয়ার ফ্যামিলি, এন্ড ইউ ক্যান্ট ইমাজিন হাউ উই অ্যাজ এ ফার্মাসিস্ট, this is a very stressful job actually, the pharmacist, doctor, nurse, because they always doing so many things, and everything is very risky things. If you do any mistake, if something happen where you are doing right, so while we see that how appreciative they are, we really feel very good. Even we are so busy, so stressed, we have to be calm down to give them the answer. So and they feel very 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 good, and many people mention about that, and you feel good for that, for your profession. So right.
স্যার আমি যারা আমাদের লাইভে দেখছেন স্যার তাদের উদ্দেশ্যে জাস্ট একটু কথা বলতে চাই। আমাদের সঙ্গে আজকে লাইভে অংশ নিয়েছেন ডক্টর শাহালম ভুইয়া স্যার। শাহালম ভুইয়া স্যার রাজশাহী ইউনিভার্সিটি ফার্মেসি ডিপার্টমেন্টে দীর্ঘদিন 1994 থেকে 2002 পর্যন্ত কাজ করেছেন। তারপরে উনি জাপানে পোস্টডক করেছেন এবং আমেরিকায় 2008 পর্যন্ত পোস্টডক করে তারপর থেকে উনি কমিউনিটি ফার্মাসিস্ট হিসাবে উনি কাজ করেছেন দীর্ঘদিন। এখন স্যার একটা ফার্মাসির ওনার এবং হচ্ছে স্যার নিজেই একটা নিজের ফার্মেসিতে নিজে ফার্মাসিস্ট হিসেবে কাজ করেন। তো স্যার কমিউনিটি ফার্মাসিস্ট এক্সপার্ট, লং এক্সপেরিয়েন্স অন কমিউনিটি ফার্মাসি। তো স্যারের কাছে আমরা যে ইনফরমেশন গুলো পাচ্ছি সেগুলো আমাদের অনেক কাজে লাগবে। এক নাম্বার হচ্ছে আমরা আমাদের একাডেমিক কারিকুলাম ইমপ্রুভমেন্ট ডিপার্টমেন্টের একাডেমিক ইমপ্রুভমেন্ট আমরা কাজে লাগাতে পারবো এবং ফার্মাসিতে রোল সম্পর্কে আমাদের জনগণের জানার প্রয়োজন রয়েছে, কারণ বাংলাদেশে এই ফার্মাসি সম্পর্কে মানুষের কনসেপ্ট আমি মনে হয় যে টোটালি নেই, থাকলেও সেটা হচ্ছে খুব ভাষা ধারণা। তো স্যারের কাছ থেকে যে ইনফরমেশন আমরা পাবো আজকে সেগুলো কমিউনিটি ফার্মাসিস্ট এবং ফার্মাসি সম্পর্কে মানুষের ধারণা অনেকটা ক্লিয়ার করবে বলে আমার বিশ্বাস। তো স্যারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। তো স্যার এখানে দর্শকদের অনেকে আছেন, আপনার কিছু স্টুডেন্টও আছেন, আদিবা ম্যাডাম, আমাদের তারুণ নাজ ম্যাডাম, ওনারা আপনাকে সালাম দিয়েছেন। ওনারা খুব হ্যাপি যে তারা আপনি এখানে এসেছেন এবং দুই একজন স্যার কোশ্চেনও করেছেন। যেমন স্যার একজন প্রশ্ন করেছেন কি পেশেন্ট অ্যাওয়ারনেসে আমার বন্ধু স্যার নিয়াজ মোরসেল হচ্ছে বাংলাদেশ সরকারি যে ওষুধ কোম্পানিটা আছে সেখানকার সে ম্যানেজার। তো সে প্রশ্ন করেছে যে পেশেন্ট অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে কারা বেশি ভূমিকা পালন করে, ফার্মাসিস্ট না ডক্টররা? এই বিষয়ে স্যার যদি একটু বলতেছেন। এটা আমি বলবো এবং একজন ডাক্তারও স্বীকার করবে সেটা ফার্মাসিস্ট, কারণ অন্তত উন্নত দেশগুলোতে, আমেরিকাতে তো অবশ্যই। কারণ দেখো আমি তখনই বলছি যে কেউ কম জানে না, কিন্তু আসলে যেহেতু খুবই ব্যস্ততার মধ্যে অনেক রুগী দেখতে হয়, ডাক্তারদের অনেক সময় অনেকগুলা কথা কিন্তু বলা হয় না। আর যখন ডাক্তার প্রেসক্রিপশন লেখে বা দেখে একবার, কিন্তু ফার্মাসিস্টের কাছে যখন ফার্মেসিতে আসে তারা তাদের প্রেসক্রিপশনটা ফিল আউট করে, এরপরে ফার্মাসিস্টের দায়িত্ব অনেক, ওদেরকে অ্যাওয়ারনেস করা। এই যে আমি তোমাকে দুই একটা এক্সাম্পল দিয়ে বললে হয়তো তোমরা বুঝতে পারবা যে আসলে আলোচনা করার দরকার সব বিষয়ে, কেমন জানো, তা না হলে দেখা যায় আমরা হয়তো ধরে নিচ্ছি যে অনেক কিছু, যেমন তোমরা হয়তো জানো যে থাইরয়েড মেডিসিন ফর এক্সাম্পল, যে এটা সকালে খেতে হয় আধা ঘন্টা বা 1 ঘন্টা, তুমি আর কিছু খেতে পারবে না, খালি পেটে খেতে হবে, অনলি উইথ এ গ্লাস অফ ওয়াটার, তাই না? এই যে থাইরয়েড মেডিসিন। তো এখন আমার এক পেশেন্ট আমাকে, আমার নতুন ফার্মেসিতে, তো সে অনেকদিন অন্য ফার্মেসিতে ছিল, আমার এখানে আসলো। তো আমি জানি যে সে 5 বছর ধরে। আমি বললাম যে আপনি কতদিন ধরে এই মেডিসিন খান? 5 বছরের মতো। তা আমি তারে বলার প্রয়োজন মনে করি না এই কথাটা। তারপর আমি বললাম যে আপনি এটা সকালবেলা খাচ্ছেন তো? কেন সকালে খাবো? তো উনি বাংলাদেশি, যাক উনি তো বাংলা, আমাকে বললো যে কেন। তা আমি বললাম যে আমি একটু অবাক হয়ে গেলাম যে এটা তো সকালে আপনাকে খেতে হবে খালি পেটে এবং 30 মিনিট থেকে 1 ঘন্টা আগে, এর মধ্যে আপনি অন্য কিছু খাইতে পারবেন না। উনি বললেন যে আমি গত 5 বছর থেকে ওষুধ খাই, কেউ তো আমাকে এই কথা বলে নাই। তো আমি আর তার কাছে অত ডিটেলসে যাই না। আমি বললাম যে দেখুন, এই আপনি যদি এটা প্রপার ইফেক্ট যদি পেতে চান, আপনাকে প্রতিদিন একটা নিয়ে, যদিও এটা রাত্রে খেলেও হয়, কোনো অসুবিধা নেই, কিন্তু দেখা যাচ্ছে যে রাত্রে ওটা মেনটেন করা টাফ। সকালবেলা আমরা সবাই উঠি, আমাদের পেটটা খালি থাকে, যেহেতু এটা খাইতে হবে খালি পেটে, যেটা রাত্রে এটা সম্পূর্ণ, অনেকে দেখা যাচ্ছে যে দেরি করে খায়, তাই না? তারপরে এখন এটা সমস্যাটা হলো যে আমাদের অ্যাবজর্পশনের সমস্যা হয়, ক্যালসিয়ামের সাথে কোনো ব্যাপার থাকলে আমাদের অন্য ফুডগুলো এটা সমস্যা করে। তো দেখো সে কিন্তু 5 বছর ধরে ওষুধ খাচ্ছে এবং ভুলভাবে খেয়ে যাচ্ছে। তারপরে আরেকটা এক্সাম্পল দিব তোমাকে। আমি আমার এক পেশেন্ট, উনি সে ইনসুলিন নেয় দিনে 3 বার, আমেরিকান। তো সে যখন প্রতি মাসে যখন তার প্রেসক্রিপশন ফিল করে, তখন তার ইনসুলিনের পাশাপাশি তো আমার সিরিঞ্জও ফিল করতে হয়, তাই না? সিরিঞ্জেস ফর মান্থ এনিওয়ে, তাই না? এখন সে আমাকে বলে কি না ওটা আমার আছে, ওটা লাগবে না। তার বললাম ওটা লাগবে না কেন? কারণ আমি তো 30 দিনে, তুমি কি ইনসুলিন ঠিকমতো নিচ্ছ না, নাকি 3 বারের জায়গায় 2 বার নিচ্ছ? বলতেছেন আমি 3 বারে নিচ্ছি। হাউ ইউ হ্যাভ দ্য সারপ্লাস অফ ইউর সিরিঞ্জ? তারপরে সে বললো যে তখন আমার মাথায় তখনও আসে না। আমি বললাম তুমি সিরিঞ্জ চেঞ্জ করতেছো তো প্রত্যেকবার? বলছে যে না, আমি এক সিরিঞ্জ দিয়ে কয়েকবার করি। তো দেখো হাউ ডেঞ্জারাস দিস ইজ। It can do some skin infection and leading to death, right?
বিকজ ইভেন ইট ইজ ফর দ্য সেম পারসন, ইভেন সে তার নিজের সিরিজটাই সে আবারও ইউজ করতেছে। তো এই যে দেখো এই যে অ্যাওয়ারনেস গুলো এগুলা কিন্তু একজন ডাক্তারের বলার সময় নেই, এন্ড ইট ইজ এভরিথিং কামিং। এবং আমাদের সম্পর্কটা একজন ফার্মাসিস্টের সাথে পেশেন্টের সম্পর্কটা ডে বাই ডে বেসিস। So this awareness is coming, everything is coming from the, mostly coming from the pharmacist. So that also the doctor will be led to. Yeah. স্যার এখানে স্যার আমাদের আদিবা ম্যাডাম কোশ্চেন করেছেন স্যার, আমি এই কোশ্চেনটা পরে আপনাকে করতে চাচ্ছিলাম, কিন্তু ম্যাডাম সম্ভবত ওয়েট করছেন এই কোশ্চেনটা আনসারের জন্য। স্যার ম্যাডাম জানতে চেয়েছেন কি যে এই কোভিড-19 সিচুয়েশনে ফার্মাসিস্টরা আসলে কি ধরনের রোল প্লে করছে আমেরিকায়, কারণ বাংলাদেশে স্যার ফার্মাসিস্ট হসপিটালও নেই, কমিউনিটিতে নেই, সব মিলিয়ে স্যার ফার্মাসিস্টের সেবা থেকে বাংলাদেশের মানুষ কমপ্লিটলি বঞ্চিত। তো আমেরিকায় স্যার যেহেতু ফার্মাসিস্ট আছে, প্রচুর ফার্মাসিস্ট হসপিটালে কাজ করছেন, কমিউনিটিতে কাজ করছেন, এবং তারা এই সিচুয়েশনে কোভিড-19 সিচুয়েশনে তারা কি ধরনের রোল প্লে করছেন স্যার? দেখো আমরা ঘুরে ফিরে একই জায়গায় যাচ্ছি, কিন্তু যে আমরা দেখো আমাদের এই যে পেশেন্ট যে কোনো সিচুয়েশনে দেখা গেল যে মানে ইভেন এই যে এখন এই চরম পরিস্থিতি চলছে পুরা ওয়ার্ল্ডে, আমি একজন ফার্মাসিস্ট, আমি আমাদের বেসিক্যালি উই আর ডুইং লেস প্রেসক্রিপশন দ্যান বিফোর বিকজ অফ দ্যাট এনিওয়ে, অথচ আমার কাজ মনে হয় যেন কয়েক গুণ বেড়ে গেছে। এবং কেন বেড়ে গেছে এটার উত্তর দিলে তুমি বুঝতে পারবা যে হাউ ডিপেন্ডেন্ট দে আর উইথ আস। এখন এই যে ডাক্তারের অফিস, ডাক্তাররা কিন্তু এখানে, আমি আসলে এটা বাংলাদেশের মতো না, এখানে স্টিল দ্য পেশেন্ট ক্যান রিচ দেয়ার ডক্টর। তারা হয়তো তাকে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না, কিন্তু তারা ভিডিও কলের মাধ্যমে তাকে দেখতেছে। তারপর ইট ইজ নট দ্যাট ইজি লাইক দ্য ওয়ে ইট ইজ বিফোর। সো এখন যেটা ফার্মাসিস্ট হয়, এখন দেখা গেছে যেই পেশেন্ট আমাকে দিনে একবার কল করতো, সেই জায়গায় পেশেন্ট দেখা গেছে 5 বার কল করতেছে। এখন এই যে তার জ্বর হচ্ছে, তার জ্বর লাগতেছে, এটা সে তো ভয় পাচ্ছে যে এটা করোনা কিনা, এই যে ব্যাপারগুলো মানে কি হইতে পারে। তখন তার কাছে শুনি, আমরাও তো শিওর না অনেক কিছুই, তাই না? এই যে কারো এই সিমটম আছে তো ওই সিমটম নাই, এই সিমটম আছে ওই সিমটম নাই, তাই না? কারো দেখা গেছে যে ইভেন আমার অনেক পেশেন্ট মানে আমাদের কাছে আসছে, আসার পরে 2 দিন পরে শুনি যে তারও করোনা পজিটিভ। দ্যাট মিন্স উই আর এক্সপোজড টু দ্যাট কাইন্ড অফ পিপল টু। হাউ রিস্ক আওয়ার ফার্মাসিস্ট জব ইন এভরিওয়্যার। And pharmacist is also considered as a front line, you know, the health work everywhere. আমি খুব অবাক লাগে, আমার কিছুদিন আগে আমি আমাদের ফার্মাসির ছোট ভাই, আমাদের রাজশাহী ইউনিভার্সিটির সেও শিক্ষক, এখন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, আমি একটা তার ফেসবুকে একটা দেখলাম যে সম্ভবত প্রথম আলো কি একটা প্রোগ্রাম করতে যাচ্ছে, যেখানে ফ্রন্ট লাইন হেলথ ওয়ার্কারের জন্য 1 মিনিট ধরে হাততালি দেওয়া হবে, সেখানে ফার্মাসিস্টের নাম নাই। তো অ্যাকচুয়ালি এটা আমাকে খুব অবাক লাগে। অথচ আমরা এখানে দেখো এই যে কোভিড-19 আসার পরে আমাদের গুরুত্ব এবং আমাদের যে ফার্মাসিস্টদের যে ভূমিকা, এটা আরো অনেক অনেক উপরে চলে গেছে। ফর আস ইভেন বাংলাদেশে যদি আমি বলি যে এগুলো হয় না, এরপরও তো এই যে ওষুধটা দরকার, who make this medicine? If you think about the medicine indication, use, adverse effects, indication, contraindication, is a কত কিছু আসছে, তারপরে ফার্মাকোকাইনেটিক্স, pharmacy can give the idea for everything. আমাদেরকে সমান কোশ্চেন করতেছে, ক্যান আই গেট দ্য হাইড্রোকোড, এই মেডিসিন আমি করতে পারি কিনা, তারপরে দিস ইজ অনলি কামিং ফ্রম দ্য ডক্টর, তাই না? তুমি এটা নিতে পারো না, দিস ইজ আ মেডিসিন নট ফর দ্যাট, বাট স্টিল ইউ নো ইটস নান অফ দ্য অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট ইজ অ্যাকচুয়ালি is something working. People think that okay, this is good. So hydrochloroquine is hospital they use a lot, but now they said no, it is a stop, it can't do anything actually. So now day by day things coming. So during this crisis, I'm just telling you in just one sentence that they feel in the whole our health sector, they think that we are also one of the frontliner, health workers. So this is in every yeah. আমরা সব খুব আনফরচুনেট বাংলাদেশে ফার্মাসিস্টরা ফ্রন্ট লাইনে স্যার আসতে পারে নাই। বাংলাদেশের ফার্মাসিস্টরা ওষুধ কোম্পানিতে তারা দিনরাত ওষুধ প্রোডাকশন করতেছে, তারা ডাক্তারদেরকে মেডিসিন ইনফরমেশন প্রোভাইড করছে বিভিন্ন লিটারেচারের মাধ্যমে, কিন্তু তাদের কাজটাকে স্যার রিকগনাইজ করা হয় না।
সেটাই, হ্যাঁ। তো না, সেটাই আমি দেখছি ফার্মাসিস্ট। দেখো, এখানে আমি একটা কথা বলি যে ফার্মাসি মেডিসিন তৈরি কিন্তু বিশ্বের সব দেশেই হইতেছে। আমেরিকা অনেক ওষুধ দেশের বাইরে থেকে আসে, তারপরে তো এখানে অনেক ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে। তো তুমি উন্নত দেশগুলোর দিকে খেয়াল করলে দেখা যাবে যে হাউ মেনি পার্সেন্টেজ অফ দ্য পিপল ইজ ওয়ার্কিং ইজ লাইক হার্ডলি 8 to 10%. Even sometimes it is like 5 to 6% people, pharmacist is working as a in the manufacturing, right? তো এখন আমাদের ফার্মাসিস্টরা যারা বের হচ্ছে, they are সবাই brilliant, smart, they can do everything, they know what they have to do, they know the use of this medicine, they know everything how this medicine works, they can give the proper idea, the better use of the medicine to the patient. এখন আমাদের সেই সুযোগটা নাই। আমাদের কেন নাই? আমাদের সেই সুযোগটা আসতে হবে। আমরা পড়তেছি প্রফেশনাল সাবজেক্টে, অথচ আমরা আমাদের পিপলদেরকে বঞ্চিত করতেছি, তাই না? আমরা আমাদের রাইট নিয়ে কথা, এটা আমাদের তো কোনো সুযোগ না যে আমাদেরকে সুযোগ দিতে হবে। It is our right, it is our professional right to help our people, right? Right, sir. তো স্যার, দর্শকদের উদ্দেশ্যে আমি এক বিষয় একটু বলতে চাই শুধু, যে স্যার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যোগ দিয়েছেন আমাদের সম্মানিত প্রাক্তন শিক্ষক রাজ ইউনিভার্সিটি ফার্মেসি ডিপার্টমেন্টের ডক্টর সালুম ভুইয়া। তো স্যার কমিউনিটি ফার্মাসিস্ট হিসাবে দীর্ঘদিন ধরে আমেরিকায় জব করছেন এবং নিজের এখন একটা কমিউনিটি ফার্মাসি আছে। তো কমিউনিটি ফার্মাসি জাস্ট একটু বলতে চাই, যারা ফার্মেসি ব্যাকগ্রাউন্ডের বাদে কিংবা যারা মেডিকেল ব্যাকগ্রাউন্ড বাদে এখানে নাই, তারা কমিউনিটি ফার্মাসি সম্পর্কে একটু হয়তো অন্য ধরনের ধারণা থাকতে পারে কিংবা যারা নাও থাকতে পারে। এটা জাস্ট একটা ওয়ান টাইপ অফ ওষুধের দোকান। আমাদের দেশে যেমন ওষুধের দোকান আছে, ওষুধের দোকান, কিন্তু ওখানে আমাদের দেশে ওষুধের দোকানে যেমন যে কেউ ওষুধের দোকান ওপেন করে দিতে পারে, হয়তো 3 মাসের একটা কোর্স আছে, 3 মাসের কোর্স করে একটা ফার্মাসিস্ট নাম নিয়ে, সি গ্রেড ফার্মাসিস্ট নাম নিয়ে ওষুধের লাইসেন্স পেয়ে যায় এবং ওষুধ বিক্রি করা শুরু করে। তো আমেরিকায় ব্যাপারটা সেরকম না। আমেরিকায় ওষুধের দোকান মানে হচ্ছে একটা বিশাল কারবার। ওখানে ফার্মাসিস্ট মানে হচ্ছে ফার্ম ডি গ্রাজুয়েট ফার্মাসিস্ট থাকতে হবে। ওখানে ফার্ম ডি ডিগ্রি আমেরিকায় যেটা আছে, ফার্ম ডি ডিগ্রি কমপ্লিট করার পরে আমেরিকায় ওষুধের দোকানে ফার্মাসিস্ট হিসেবে কাজ করার সুযোগ পাওয়া যায়। এটা হচ্ছে একটা বিশাল ব্যাপার আর কি, কমিউনিটি ফার্মাসির জবটা। এবং ফার্মাসির স্যালারি স্যারকে শুনবো আরো, যে ফার্মাসিস্টরা আসলে ওখানে কেমন স্যালারি পান এবং এই স্যালারি গুলো কিভাবে আসে। তো স্যার আপনাকে আরেকটা কোশ্চেন করতে চাই স্যার, আপনি বাংলাদেশে যেহেতু আপনি সিচুয়েশন জানেন, বাংলাদেশে মাঝে মাঝে আসেন, এবং বাংলাদেশের সিচুয়েশন স্যার টোটালি এখনো ইমপ্রুভ হয়নি। বাংলাদেশের মানুষের এখনো সেলফ মেডিকেশন যেটা বলে, এখন অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে যে কোনো ওষুধেরই প্রেসক্রিপশন লাগে না স্যার। ওষুধের নাম বললে ওষুধের দোকানদার যারা আছেন তারা যেহেতু ফার্মাসিস্ট না এবং এই সম্পর্কে তাদের তেমন কোনো জ্ঞানও নেই, যার কাস্টমার গিয়ে যদি বলে কি আমাকে এই অ্যাজিথ্রোমাইসিন দাও, আমাকে হার্টের যে কোনো ওষুধ, যা ওষুধ সে আপনি ডিজক্সিন থেকে শুরু করে আপনি যা চাইবেন স্যার, আপনি জানেন এগুলো সবই পাওয়া যায় এখানে। হ্যাঁ, এখানে পেশেন্ট কাউন্সিলিং এর ব্যাপারটা টোটালি নাই, কারণ পেশেন্টরা স্যার ওষুধ খেলে যে এটা তাদের লাইফের জন্য রিস্ক হতে পারে, একটা ওষুধের মিসইউজের কারণে কিংবা রং ইউজের কারণে একটা পেশেন্ট মারা যেতে পারে, এমন মনে হয় এই জিনিসটাও মানুষের মধ্যে কনসেপ্টটা ক্লিয়ার না। তো আমেরিকায় স্যার আমি যেটা বলতে চাচ্ছিলাম, কিন্তু আমেরিকায় একটা ফার্মেসিতে একটা ফার্মাসিস্ট রাখা হয় যিনি হচ্ছেন গ্রাজুয়েট ফার্মাসিস্ট। ওখানকার বেস্ট যে ডিগ্রি, যেটা ফার্ম ডি ডিগ্রি কমপ্লিট করার পরে প্রপার ট্রেনিং এর পরে একজন ফার্মাসিতে একজন ফার্মাসিস্ট কাজ করতে পারেন। কিন্তু আমাদের দেশে স্যার যেটা দেখতেছেন কি, এখানে সে ধরনের কিছুই নেই। ইভেন স্যার এখানে হাজার হাজার দোকান আছে বাংলাদেশে যেখানে তাদের সামান্যতম ওষুধ সম্পর্কে নলেজও নাই, কিন্তু তারা ওষুধ বিক্রি করছেন, ইয়া করছেন। তো এই যে একটা স্যার বিশাল একটা গ্যাপ, মানে ডিফারেন্স আমি বলবো। কিন্তু ওদের এত কন্ট্রোল, ওখানে এত এডুকেটেড পারসন ফার্মাসিস্টরা ওষুধ রোগীদেরকে ডাইরেক্টলি দিচ্ছেন ফার্মেসিতে। আর আমাদের দেশে দেখা যাচ্ছে লেইম্যান যারা কিংবা যারা জাস্ট পড়তে পারে ওষুধের নাম, তারা হচ্ছে ওষুধ দিচ্ছে হলো রোগীদেরকে। এটার ইম্প্যাক্টটা স্যার আমাদের কি পড়তেছে আমাদের কমিউনিটিতে, বাংলাদেশের কমিউনিটিতে, এবং এটা কি কি ক্ষতির মধ্যে আমরা পড়ছি যেটা আমরা সব বুঝতে পারছি না। আপনার কি মনে হয়? দেখো, এই যে আমি প্রথম থেকে বললাম, এখানে এভরিবডি ইজ কনসাস, লাইক এই যে ডাক্তার সে তার ডিউটির ব্যাপারে, ফার্মাসিস্ট তার ডিউটির ব্যাপারে, এরপরে নার্স তার ওষুধ বা পেশেন্ট কেয়ারের ব্যাপারে সবাই খুব সচেতন। এরপরও দেখো
যদি আমরা মেডিকেশন এররের রিপোর্ট গুলা দেখি, কারণ এখানে কোনো কিছু হাইডিং নাই, এখানে এভরিথিং ইজ সামথিং হ্যাপেন, সো পিপল নিড টু নো দ্যাট ইট উইল নট হ্যাপেন নেক্সট টাইম। তো এখানে অপরাধ বলতে কিছু না, ভুল মানুষ করতেই পারে, তাই না, ভুল হবেই। এখন এত কিছুর পরেও এই আমেরিকার মতো দেশে দেখবা যে বিরাট একটা পার্সেন্টেজ পিপল মারা যায় বিকজ অফ দ্য ম্যাড এরর। হ্যাঁ, এখন ওটা যদি না করা হতো, বা এই যে ফার্মাসিস্ট যে অনেকগুলা ভুল বের করা হয় অনেক সময়, এই যে দেখা যাচ্ছে যে প্রেসক্রিপশন, এখন আমি দুই একটা এক্সাম্পল এই প্রসঙ্গে বলবো আবারও, যেমন হয়তো এক সময় দেখা গেল যে একজন ডাক্তার, একটা পেশেন্ট আছে, সে দেখা গেল যে সিমভ্যাস্ট্যাটিন নিচ্ছে, রাইট, এখন মানে জোকর ফর কোলেস্টেরলের জন্য। এখন দেখা গেল যে কোনো কারণে পেশেন্ট হসপিটালে গেছে, ডাক্তার এত হিস্ট্রি নেওয়ার সুযোগ পায় নাই, এটাও তার দায়িত্বের মধ্যে ছিল, খেয়াল করে না, সে দেখা যায় ক্লারিথ্রোমাইসিন তাকে প্রেসক্রাইব করছে। এখন আমি ফার্মাসিস্ট হিসেবে যখন দেখি যে ক্লারিথ্রোমাইসিন এন্ড সিমভ্যাস্ট্যাটিন ইজ এ বিগ ড্রাগ ইন্টারাকশন, ইউ নো, ইভেন ইটস এ সিভিয়ার ড্রাগ ইন্টারাকশন। তো আমি হয়তো টেকনিক্যালি আমরা অনেক সময় অনেক কিছু দেখি ডাক্তারকে অ্যাভয়েড করা যায় কিনা, জিজ্ঞেস করলাম যে তুমি কি বলছো, ডিড ইউ টেল ইউর ডক্টর দ্যাট ইউ টেকিং দ্য সিমভ্যাস্ট্যাটিন অর ইউর আদার মেডিসিন? তো বলে যে হ্যাঁ, ডাক্তার তো জানার কথা, বা এই সেই, বা এরকম, ডাক্তার তোমাকে কিছু বলছে মেডিসিন, বলছে না, কিছুই বলেনি। তো দ্যাট মিনস দে মিসিং দ্যাট ইনফরমেশন, বাট দিস মিসিং ইনফরমেশন হাউ ইম্পর্টেন্ট। এখন আমার দেখা গেল যে ডাক্তারের সাথে দেয়ার ইজ টু অপশনস, আমরা আসলে অনেক কিছুই সমাধানের আগে ডাক্তাররা জানতে চায়, আমরা অলরেডি আগাই রাখি, বুঝছো। এটা এমন না যে আমি ডাক্তার করে ছেড়ে দেবো, ওকে আমার কাছে প্রশ্নের উত্তরটা আছে, জাস্ট উই নিড দ্য, ইটস নট লাইকলি দ্যাট আমি এটা করে ফেলবো বা ডাক্তার জানলো না, ডাক্তারকে দে হ্যাভ টু নো এভরিথিং ইজ ডকুমেন্টেড হিয়ার। সো যেমন আমি ডাক্তারকে বললাম যে probably you didn't look at that, the patient is on the simvastatin, there is a very severe drug interaction, so there is you can either change the antibiotic, or you can the patient can hold the simvastatin for until finish. So, or what do you like? So, no, yeah, his cholesterol is not that bad, he's fine, you can ask him to hold it. ডাক্তার কিন্তু এটা লেখার কথা ছিল ওখানে, at least তার মানে ডাক্তার অ্যাওয়ার অ্যাবাউট, কিন্তু ডাক্তার কিন্তু আসলে কিন্তু এটা খেয়াল করে না। বাট এই যে বের হচ্ছে এইভাবে অনেক কিছু কিন্তু আমাদের বের করতে, যে অনেকের কুমেডিন থাকে, কুমেডিন ইজ doing a lot of drug interaction with different medicine, lot of antibiotic, it's very severe, people has a lot of bleeding, can die right away, you know, so many things can happen, and it's happening too. যে ফার্মাসিস্ট এরপর তো ভুল হয়ে যাচ্ছে, তাই না, ফার্মাসিস্ট দেখার কারণে কিন্তু অনেক ভুল কিন্তু কমে আসতেছে। The same thing, pharmacist has a lot of load work, right? It can be miss out anyway. নার্সরা ওষুধ দিচ্ছে, ওষুধ দিতে গিয়ে তারা শুধু কেবল ওষুধে দেয় না, তারা they have a lot of knowledge too, right? They know this patient is for what kind of patient. এখন তারা যদি সে দেখা যায় এমন একটা মেডিসিন দিতে যাচ্ছে যে এটা দেখা গেল যে কি ব্যাপার, এই পেশেন্টকে এই মেডিসিন তো দেওয়ার কথা না, তখন তার নিশ্চয়ই কোথাও ভুল হতে পারে, তারা দেখা যায় ডাক্তারের সাথে কথা বলে, এই যে অনেকভাবেই কিন্তু ভুলগুলা কিন্তু বের হয়ে আসে। কিন্তু still there is a lot of people is dying every year, you know, in this kind of developed country, you know, in this kind of country. তো যেখানে বাংলাদেশে কোনো চেক করার কোনো উপায় নাই যে হোয়াটস গোয়িং অন, ডাক্তার লিখতেছে আর দোকানদার ওষুধ দিতেছে, মাঝখানে কিভাবে কাজ করবে। এখন আমি যেটা মনে করি, আমি হয়তো শুনতেছি যে আসলে বাংলাদেশে এগুলা, আমি যদিও কমিউনিটি ফার্মেসি, যেখানে প্রত্যেকটা ফার্মেসিতে এখানে দ্য রুল আই এম সেইং is everywhere, whether it is independent, whether it is big chain, it doesn't matter, it should be follow everything. Okay, এখন আমাদের বাংলাদেশে তো আসলে এটা হবে না ওইভাবে, আমরা এটা আশাও করতে পারি না, কিন্তু অ্যাটলিস্ট কোথায় হওয়া সম্ভব সেটা শুরু করতে হবে আমাদেরকে। এই যে আমরা হসপিটাল ফার্মেসি বলি, আমরা সরকারি হাসপাতাল বলি, বা সরকারি ছাড়া বেসরকারি বলি না, কারণ এই যে অ্যাপোলো হসপিটাল, পপুলার হসপিটাল, এই যে তারপরে বারডেম হসপিটাল, আমি জানি না, অনেক হসপিটালে আছে যারা দে হ্যাভ এ লট অফ পেশেন্ট এভরিডে। এবং আমি দেখছি একবার আমার দেখার সুযোগ হয়েছে যে পেশেন্ট ইজ লাইক 15-20 days ইন দ্য হসপিটাল, অ্যান্ড হোয়েন দে আর লিভিং টু হোম, ডাক্তার দেখা যাচ্ছে তারা 10-12টা ওষুধের একটা প্রেসক্রিপশন দিয়ে দিল, এটা হয়তো বা এখন ইলেকট্রনিক্যালিও যায়, আর ওরা নিচে আইসা দেখা যাচ্ছে ওষুধগুলা দাঁড়াইলো, পে করলো, ওষুধগুলা নিয়ে চলে গেল। এখানে একজন ফার্মাসিস্ট, আমি পাড়ায় দোকান আছে সেটার কথা বলছি না, অ্যাটলিস্ট এই টাইপের হসপিটাল গুলো ইজ ভেরি আর্জেন্ট,
if they at least এই যে পেশেন্ট 15 দিন ধরে ভুগলো, অনেক টাকা তারা পকেট থেকে খরচ করলো, তাই না? অনেকে তো সামর্থ্য নাই, তাই না? এই যে করলো, করার পরে সে যে ওষুধগুলো নিছে, হাউ ইম্পর্টেন্ট দিস ইজ, দে হ্যাভ টু নো। ইফ দ্য পেশেন্ট, যখন একজন ফার্মাসিস্ট ওখানে থাকবে, সে ওষুধগুলো সে পে করবে, সব ঠিক আছে, they have to have a another time, little time for the pharmacist. They should appointment a pharmacist. Pharmacist has to tell them, hey, this is your medication, make sure you take this medication regularly. তোমাকে প্রত্যেকদিন নিতে হবে, কিন্তু এটা বন্ধ করা যাবে না, এটা তোমার কোলেস্টেরলের জন্য, এটা ব্লাড প্রেশারের জন্য, এটা তোমার হার্ট অ্যাটাকের জন্য দিছে, এটা তোমাকে রেগুলার নিতে হবে। কোনোটাই কিন্তু, এবং তোমার যে ওষুধটা দেওয়া হয়েছে এটা তোমার 1 মাস যাবে, এরপরে কিন্তু তোমাকে ওষুধ কিন্তু আরো, ডাক্তার তোমাকে কি বলছে, তোমাকে চেক করাইতে যাইতে হবে কিনা, এই যে ব্যাপারগুলো, এগুলা তোমাকে কিন্তু, এই যে পেশেন্টটা কিন্তু অর্ধেক সুস্থ হয়ে যায় যখন একজন ফার্মাসিস্ট যখন পেশেন্টের সাথে কথা বলে, মেডিসিনের চেয়েও মানে তারা বেশি অর্ধেক সুস্থ হয়ে যায় আমাদের কথায়। এবং হ্যাঁ, অর্ধেক, কারণ they got the hope, they got that, we always say that don't worry about it, you are fine, just make sure you take your medicine right. তুমি তোমার মেডিসিন ঠিক মতো নিচ্ছ কিনা। এখন তুমি এই যে ওষুধগুলো শেষ হয়ে গেলো, এরপর তুমি দেখো আবার বন্ধ করে দিলা, 3 মাসে বাংলাদেশে যেটা হয়, 3 মাসের জায়গায় দেখলো যে 5 মাস পরে গিয়ে সেই পেশেন্ট আবার হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে গেল, হঠাৎ করে এমন আবার হসপিটালে আসলে, আবার দেখলো 2-3 লাখ টাকা খরচ করলো। দিস ইজ নট দ্য সলিউশন। We need the permanent solution. The doctor has to tell that this medicine you have to continue and until your next checkup. We have to check your blood work again in 3 months. আমরা তোমার ব্লাড ওয়ার্ক আবার চেক করতে হবে, তোমার এভরিথিং গো রাইট। এর মধ্যে তোমার যদি কোনো রকম সমস্যা হয়, তুমি আমাদেরকে কল দিতে হবে। দিস ইজ নট এ ওয়ান টাইম ওয়ার্ক, তাই না? এটা তো সম্ভব হয় না, কারণ আমাদের দেশে ডাক্তাররা যখন স্যার প্রেসক্রিপশন লেখেন, তখন অনেক ওষুধ আছে যেগুলো ক্রনিক ডিজিজের জন্য, ডায়াবেটিস, হাইপারটেনশন, কিংবা স্যার আপনার অ্যাজমা, এই টাইপের ওষুধগুলো তো আমরা চলবে লিখে দেন। চলবে লিখে দেওয়ার পরে পেশেন্ট আসলে কতদিন খাবে সেটারও স্যার কোনো লিমিট বলা থাকে না। আর ডাক্তারদের স্যার ফোনে অ্যাক্সেস পাওয়া আমাদের দেশে খুবই ডিফিকাল্ট, এটা মানে ইম্পসিবল। কি আপনি ফোনে জিজ্ঞাসা করলেন যে এই ওষুধটা আসলে খাবো কিনা, কিংবা কি অবস্থা। তো এনিওয়ে স্যার, এখন স্যার একটা মডেল নিয়ে আপনার সাথে কথা বলতে চাই, যেটা হচ্ছে কি যে আমাদের দেশে ইয়া থেকে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, যেটা ডিজিডিএ থেকে মডেল ফার্মেসি নামে একটা স্যার ইনিশিয়েটিভ চালু করা হয়েছে গত কয়েক বছর যাবত। এবং এর আন্ডারে স্যার অনেকগুলো ফার্মাসি বিভিন্ন শহরে, জেলা শহর থেকে শুরু করে বিভাগীয় শহরে মডেল ফার্মাসি ওপেন করা হয়েছে। মডেল ফার্মাসির কনসেপ্টটা এরকম ছিল স্যার, কি যে এখানে একজন গ্রাজুয়েট ফার্মাসিস্ট থাকবেন, এবং সঙ্গে কিছু টেকনিশিয়ান যারা ডিপ্লোমা ফার্মাসি করেছেন আর কি, তারা থাকবেন ওখানে। এবং বাইরের দেশের মডেলে এখানে রোগীরা ফার্মাসিস্টদেরকে, এই যে আপনি যেটা বলছিলেন স্যার, কি যে বিভিন্ন ওষুধের ইন্টারাকশন, তারপরে কিভাবে খেতে হবে, এই ইনফরমেশন গুলো পাবে। কিন্তু বাস্তবে যেটা হয়েছে স্যার, কি যে কমিউনিটি ফার্মাসি গুলো ঠিক গভর্নমেন্ট যেভাবে চেয়েছিল, যে মডেলে চালু করতে চেয়েছিল, সেটা বাস্তবায়িত হচ্ছে না। অধিকাংশ মডেল ফার্মাসিতে ফার্মাসিস্ট নেই, এবং থাকলেও তারা স্যার তাদের যে রোল প্লে করার কথা সেটা করতে পারছে না। এখানে ফার্মাসিতে স্যালারি নিয়েও স্যার একটা সমস্যা আছে, আপনাকে যেটা স্যার একটা শেয়ার করি, যেটা হচ্ছে কি যে এখানে মডেল ফার্মাসিস্টদের বেতন দিচ্ছে হলো দোকানের মালিক। যে এখন স্যার আমাদের যে এখানকার মার্কেট, সেখানে তো অ্যাটলিস্ট 20,000 স্যালারি তো একজন ফার্মাসিস্টকে দিতেই হবে, হ্যাঁ। এবং দোকানের মালিক দেখা যায় একজন মডেল ফার্মাসিতে একজন ফার্মাসিস্ট রাখা হয়েছে, তাকে স্যালারি দিতে হচ্ছে। আবার দেখা পাশে একটা দোকান আছে, যেটা হচ্ছে নর্মাল ফার্মাসিস্ট, সেখানে কোনো ফার্মাসিস্ট নেই, কোনো গ্রাজুয়েট ফার্মাসিস্টও নেই, কোনো ডিপ্লোমা ফার্মাসিস্টও নেই। জাস্ট তারা হয়তো সি গ্রেডের 3 মাসের কোর্স করে কিছু ফার্মাসিস্ট আছেন, যারা নর্মালি একই সমানে ওষুধ বিক্রি করছেন। এই কারণে স্যার দেখা যাচ্ছে কি যে এখানে মডেল ফার্মাসিতে ফার্মাসিস্ট রাখার যে প্রয়োজনীয়তাটা, এটা মডেল ফার্মাসির মালিকরা একসময় স্যার মানে হারিয়ে ফেলছেন আর কি। কিন্তু ফার্মাসিটা আসলে কাজ কি? পেশেন্টরা এখানে ফার্মাসিস্টদের কোশ্চেন করা, ফার্মাসিস্টের সঙ্গে আপনি যেটা বলছেন স্যার, কি যে ওখানে ফার্মাসিস্টদের সঙ্গে পেশেন্টদের একটা সার্বক্ষণিক কমিউনিকেশন থাকে, হ্যাঁ। এবং যে কোনো প্রয়োজন হলে ফার্মাসিস্টকে প্রথমেই তারা যোগাযোগ করে, যে কোনো সমস্যা হলে প্রথমেই ফার্মাসিস্টকে যোগাযোগ করে। কিন্তু আমাদের দেশে স্যার এই জিনিসটা নাই যেহেতু, হ্যাঁ, তার সমস্যাটা যেটা হচ্ছে যে এই একটা বড় ডিফারেন্স আছে, কি যে আমরা এখানকার এই মডেল চালু করেও সেটাকে টিকিয়ে রাখাটা স্যার একটা কঠিন হয়ে গেছে আর কি। তো আপনি স্যার একটা আমাদেরকে ধারণা দিবেন, কি যে বাংলাদেশে যেহেতু স্যার এরকম একটা প্রবলেম আছে, আমাদের দেশে মডেল ফার্মাসি গুলোতে কিংবা মডেল ফার্মাসির আলোকে যদি আমরা ফার্মাসিস্ট রাখার ব্যাপারে স্যার যদি মোটামুটি একটা মানে বাধ্যতা, কি বলবো, একটা যদি মানে বাধ্যতামূলক একটা যদি আইন চলে আসে,
সেক্ষেত্রে এই ফার্মাসিস্টদের বেতনটা স্যার কিভাবে তারা কোন মডেলে স্যার প্রোভাইড করতে পারে, কিভাবে তারা ফার্মাসিস্টদের বেতনটা করতে? আমেরিকা স্যার কিভাবে ফার্মাসিস্টদের এত হাই বেতন দেওয়া হয়, বাংলাদেশে স্যার এটা কিভাবে সম্ভব? স্যার ব্যাপারটা স্যার বুঝাতে পেরেছি আপনাকে স্যার? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি। দেখো, একটা ফার্মাসির যে মেইন কস্ট, দিস ইজ দ্য ফার্মাসিস্ট স্যালারি। So pharmacist salary it is a very high salaried job in USA, and probably it is actually the highest maybe in the all over the world, I think maybe. Anyway, so একজন ফার্মাসিস্ট এর পরেও মনে হবে যেন what they are not doing, they are doing everything, right? They are making the people, they are, you know, they are doing the thing is, this is very important, right? তো এখন এনিওয়ে পয়সাটা এখন ধরো আমি আমেরিকাতে যেটা বলবো সেটাতে ধরো আমি আমাদের যখন প্রেসক্রিপশন ফিল করা হয় ওখানে প্রেসক্রিপশনের ওষুধের পয়সাটা আইদার ইন্স্যুরেন্সের কাছ থেকে আসে, যেটা গভর্নমেন্ট ইন্স্যুরেন্স, এখানে পেশেন্টের আসলে কোনো যাদের কম ইনকাম তাদের ওই রকম ইন্স্যুরেন্স আছে তাদেরকে আসলে কিছুই পে করতে হয় না, এটা পুরা গভর্নমেন্ট বা স্টেট থেকে আসে। So basically they got their medicine free, but এই যে ফার্মেসি প্রেসক্রিপশন ফিল করার কারণে মিনিমাম একটা পেমেন্ট আছে, এগুলো সবই ফার্মেসি পাচ্ছে ওখান থেকে। এবং সেম ভাবে ধরো কারো কমার্শিয়াল ইন্স্যুরেন্স, আসলে এই দেশে যারা কষ্ট করে তাদের আসলে কষ্ট করে যেতে হয়, যারা ধরো কাজ করে তাদেরকে গভর্নমেন্ট ফ্রি ইন্স্যুরেন্স দিবে না, স্বাভাবিক, যেহেতু ওরা অনেক টাকা ইনকাম করে, অথচ তারা সে আবার ওইটা ইন্স্যুরেন্স কিনতেছে হলো নিজের পকেট থেকে মানি দিয়ে। আবার এরপরে দেখা যাচ্ছে যে যখন ডাক্তারের কাছে যাচ্ছে ওখানে তার পে করতে হচ্ছে, আবার ফার্মেসিতে আসতেছে তার একটা কোপে থাকে, হ্যাঁ, তাদের সবকিছুই করতে হয়, কোনো উপায় নেই আসলে। তো যাক, আলটিমেটলি দ্য ফার্মেসি গেট সাম মানি টু গিভ দ্য স্যালারি টু দেয়ার ফার্মাসিস্ট। তো এখানে আমেরিকাতে মোস্ট অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ফার্মাসিস্ট ইজ ওনার এনিওয়ে, but at least but this is not the role that you have to be a pharmacist to open a pharmacy. So ইন্ডিপেন্ডেন্ট ফার্মাসি এবং চেইন ফার্মাসি আপনি দুইটা শব্দ ব্যবহার করছেন, এই ব্যাপারটা যদি আমাদের যারা দেখছেন তাদের যদি ক্লিয়ার করতেন যে চেইন ফার্মাসি এবং ইন্ডিপেন্ডেন্ট ফার্মাসি এই জিনিসটা আসলে কি স্যার, আমেরিকায় ওটা মানে ব্যাপারটা কি ধরনের, অনেকে সব বুঝবেন না হয়তো। চেইন ফার্মেসি ধরো এখানে যেমন আমাদের এখানে কিছু ফার্মেসি আছে, এরা বিরাট কর্পোরেট এবং দে হ্যাভ এ business in the whole USA. Every 2-3 miles they have a pharmacy. So it is controlled by a corporate, you know. So এখানে ফার্মাসিস্ট যেমন এখানে সিবিএস ফার্মেসি যেটা আমি কাজ করেছি for long time, প্রায় 10 বছরের মতো, they actually the largest in the USA. তারপরে তার ওয়ালগ্রিনস, তারপরে ওয়ালমার্ট, তারপরে রাইট এড, এরকম লট অফ চেইন আছে। So they actually have a they controlled by the one control, you know, but they have a pharmacy in everywhere. So it's a big company, you know. সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন আছে স্যার, যেটা অনেক ব্রাঞ্চ আছে কথা বলা যায়। হ্যাঁ, সো এটা অনেক পুরো আমেরিকা জুড়ে অনেক আছে, প্রায় প্রতি 2 মাইল অন্তর অন্তর তাদের ফার্মেসি, বুঝতে পারছেন? আমি দেখছি স্যার আমেরিকায় সিবিএস ফার্মেসির অনেক সব দেখেছি স্যার ওখানে। হ্যাঁ, ওখানে সিবিএস ফার্মেসি, ওয়ালগ্রিনস ফার্মেসি, দে আর দ্য লার্জেস্ট ওয়ান। তো এখানে এখন ওদের ফার্মেসি হলো ওরা ইট ইজ কর্পোরেট, দে হ্যাভ এ লট অফ ফার্মেসি দে কন্ট্রোল। আর ইন্ডিপেন্ডেন্ট ফার্মেসি জাস্ট অনেকে আবার ইন্ডিপেন্ডেন্ট হলো, ওরা আবার দেখা গেল যে ইন ফিউচার যদি মনে করে যে ওকে আই এম ডুইং গুড বিজনেস, আই উইল ওপেন আনাদার ওয়ান। So it is a small chain also anyway. Some independent, they in some point they have a 5 pharmacy in their name, you know. So এখন ইন্ডিপেন্ডেন্ট বলতে এটা সেই মালিক, জান আমি বস, আই হ্যাভ নো বস, রাইট? সো দ্যাটস একজন ফার্মাসিস্ট নিজে যখন একটা দোকান ওপেন করে ফেলবেন, যেটা যার অন্য কোনো ব্রাঞ্চ নেই, হ্যাঁ, একটা নির্দিষ্ট কমিউনিটিতে একটা দোকান ওপেন করবেন, মানে ফার্মেসি ওপেন করবেন, দোকান বলাটা উচিত না, একটা ফার্মেসি ওপেন করবেন, তখন সেটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ফার্মেসি বলছি। তো স্যার এখানে যেহেতু ওপেনিং এর ব্যাপারটা আসলো, যে আমেরিকায় একটা ফার্মাসি যে আপনি ওপেন করেছেন, কনসিডার করা হয়েছে। আচ্ছা, মাঝখানে আমি শুনতে চাইনি, তো এখানে মাঝখানে একটু কথা মিস হয়ে গেছে, তো আমি শুনতে পাইনি। এনিওয়ে, জি স্যার, আমি বলতেছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট ফার্মেসি চেইন ফার্মেসি যেটাই হোক, যদি চালু করতে হয়, যে আপনি একটা ওখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ফার্মেসি একটা ওপেন করবেন, তো সেক্ষেত্রে আপনার কি ধরনের কনসিডার করতে হয়, যে কোন জায়গায় করবেন, কিংবা ওখানকার পেশেন্ট সংখ্যা এবং আপনার
পেশেন্ট কারা হবে, এই ব্যাপারগুলো স্যার কিভাবে আপনারা জানতে পারেন এবং এটা রেগুলেশন কি ধরনের? হ্যাঁ, সেটা গুড কোশ্চেন অ্যাকচুয়ালি। সো বিজনেস ইজ অলওয়েজ বিজনেস, ইউ হ্যাভ এ লট অফ কম্পিটিটর। আমি এক সময় যে ফার্মেসিতে কাজ করছি, এখন দ্যাট ফার্মেসি ইজ মাই কম্পিটিটর, রাইট? কারণ আমি যেখানে ফার্মেসি দিয়েছি, আমার জাস্ট উল্টা পাশেই দেয়ার ইজ এ 24 hours CVS pharmacy. So they are doing a lot of prescriptions. So now they are my competitor once I work there, right? So আমরা যখন ফার্মেসি খুলি, দেখো বিজনেস প্ল্যানটা ভিন্ন রকম। তোমাকে থিঙ্ক করতে হবে যে আসলে এখানে বিজনেস মানেই হলো, ফার্মেসি বিজনেস ইজ দ্য বেস্ট কাস্টমার সার্ভিস, তাই না? এখন তুমি তোমার কাস্টমার সার্ভিসের মাধ্যমে তোমার অভিজ্ঞতা দিয়ে তুমি তাদেরকে খুশি করে, তুমি ওই পেশেন্ট যে কোনো সময় তোমার এখানে আসে নাই, যে একসময় অন্য একটা বিগ ফার্মেসিতে যেত, কেন তোমার কাছে আসবে, তাই না? ইউ হ্যাভ টু অ্যাট্রাক্ট দেম, ইউ হ্যাভ টু গিভ বেটার সার্ভিস। তো এই যে আমরা দেখা যায় যে আসলে চেইন ফার্মেসি, এটা ইটস এ ভেরি বিগ ফার্মেসি। তো ধরো আমরা উই আর ডুইং এ লট অফ প্রেসক্রিপশন। সো দ্য ডিফারেন্স ইজ অ্যাকচুয়ালি, ধরো যখন আমরা একটা ফার্মেসিতে কাজ করি, তারা ধরো 800 প্রেসক্রিপশন করতেছে ফর এক্সাম্পল। মানে 800 প্রেসক্রিপশনের এভরি সিঙ্গেল প্রেসক্রিপশন ফার্মাসিস্ট হ্যাজ টু ভেরিফাই। So that means how load you are, you know, in your work. এখন দেখো আমরা এটা কিন্তু আমাদের মেইন কাজ না, এখানে হলো আমি যাতে তার মেডিসিনটা, রাইট মেডিসিনটা তার হাতে পৌঁছে দিছি আমি কনফার্ম করতেছি, তাই না? এই যে ভেরিফিকেশন করে, আমাদের মেইন কাজ কিন্তু শিওর হওয়া, ই আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য মেডিসিন হাউ টু টেক, হাউ লং টেক, ইউ নো, তারপরে ইটস ইম্পর্টেন্স এভরিথিং। দেখা যাচ্ছে যে একটা চেইন ফার্মেসিতে আমাদের অনেক সময় হয় যেটা আমরা আসলে এটা করা দরকার, কিন্তু দেখা গেল যে এত ব্যস্ত থাকতে হয়, এদিকে আমি ফোনে কথা বলছি ডাক্তারের সাথে, এদিকে আমি ভেরিফাই করতেছি, এদিকে দেখো যে আমার পেশেন্ট মেডিসিন নিয়ে চলে গেল, আমি কথাই বলার সুযোগ পাই না। It should be, I feel bad sometime, I was feeling bad sometime that I was not able to talk to them. Now the independent pharmacy, it's a small pharmacy, I know all my patients name. বুঝতে পারছো? এই যে ব্যাপারটা দেখো, এরা এক সময়, আমার অনেক পেশেন্ট আছে যারা এক সময় এই যে বড় যে চেইন ফার্মেসি আছে, যেটা বলতাম এখানকার নাম করা, বিভিন্ন ফার্মেসি থেকে অনেক পেশেন্ট এখন আমার কাছে আসে এবং দে আর সো হ্যাপি, কারণ তারা দেখে যে ওখানে তারা ফার্মাসিস্টের সাথে, আই ওয়াজ দেয়ার টু। আমি যে দেখো, আমি তোমার আক্ষেপটা বুঝতে পারতেছি, তুমি যেটা বলতেছো, কিন্তু আমিও সেখানে ছিলাম। এই যে দেখো আমার অ্যাট্রাকশনের ব্যাপারটা তুমি দেখো, আমি একজন ফার্মাসিস্ট, আমিও কিন্তু ওখানে ছিলাম। এই যে তুমি যেটা তোমার আক্ষেপ, আমি সেটা কিন্তু, কারণ এটা উপায় নেই, একটা ফার্মাসিস্ট দে হ্যাভ এ মাল্টি টাস্ক দেয়ার, কিন্তু যেটা তোমাকে ওখানে দেওয়া সম্ভব না একজন ফার্মাসিস্ট, বাট হিয়ার আই ক্যান ডু দ্যাট। এই যে আমার এই যে সেন্টেন্সটা, দিস ইজ ভেরি গুড হেল্প টু ব্রিং দ্য কাস্টমার হিয়ার, রাইট? এখন আমরা ওটা ফার্মেসি খোলার সময় আমরা কমিউনিটি খেয়াল করি। আমার এখানে বাংলাদেশি পিপল বেশি থাকলে, আমার বাংলাদেশ পিপল গুলো হয়তো তারা অনেক সময় দেখা যায় যেহেতু ইংলিশের ব্যাপার থাকে, অনেক কিছু থাকে, অনেক কিছু বলতে পারে না। আমাকে কালকে পেশেন্ট বলছে যে আমরা তো ওয়ালগিন্সে যেতাম, কিন্তু ওয়ালগিন্সের ফার্মাসি না, সরি সিবিএস এ যেতাম, আমরা তো কখনো এত কথা বলি, আপনাকে তো অনেক প্রশ্ন করি। আমি যে না কোনো অসুবিধা নাই, ওখানে তো আমি ছিলাম, কিন্তু আমি আপনাকে সময় দিতে পারি না, কিন্তু এখানে আমি সময় দিতে পারবো, ডোন্ট ওয়ারি। তো এই যে ব্যাপারটা, এটা মোর পার্সোনালাইজড, ইউ নো, টু গেট টু নো মোর এ কাস্টমার। আমি যেমন ইংল্যান্ডে দেখেছি স্যার, যে ওখানে যেমন যখন আমরা জিপি দেখাতাম, তখন জিপি জাস্ট প্রেসক্রিপশন করে দিতেন, আমরা আমাদের বাসার নিচে ফার্মাসি ছিল একটা, আমরা সেখানে গিয়ে ওষুধ দিতাম। তো আমেরিকায় যেটা কি স্যার, যে পেশেন্ট যারা আছে তারা কি নির্দিষ্ট একটা দোকানেই সবসময় তারা ওষুধ, মানে একটা ফার্মেসিতেই তারা যান সবসময়, না তারা ইচ্ছা করলেই তারা একবার হয়তো আপনার ফার্মেসিতে গেল, তারপর আপনার ফ্রন্ট সাইড যে ফার্মেসি আছে সিবিএস ফার্মেসি সেখানে গেল, না হলে হয়তো যেখানে অ্যাক্সেস পেলো সেখানে গেল। এটা তারা কি র্যান্ডমলি বিভিন্ন ফার্মেসিতে মুভ করতে পারে না, তাদের একটা ফার্মাসিতেই তারা রেজিস্টার্ড, এই টাইপের কিছু? না, এটা শোনো, এটা হলো ব্যক্তি স্বাধীনতা, দে ক্যান গো এনিহোয়ার। হ্যাঁ, এটা তার রাইট, দে ক্যান গো এনিহোয়ার। কিন্তু দেখো একটা জিনিস, এখানেও কিন্তু ফার্মাসিস্টের কাউন্সিলিংটা ইম্পর্টেন্ট। এই যে এই পয়েন্ট, সেটা হলো আমরা কাস্টমারকে এইভাবে বলি, তুমি আমার কাছে আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু ইফ ইউ আর ইন দ্য সেম প্লেস, অল ইউর প্রেসক্রিপশন ইজ দেয়ার, then the pharmacist can easily understand that if there is any drug interaction, if any new medicine is, everything is all right, you know. তো যেটা হয়, যদি প্রেসক্রিপশন যদি সাধারণত যদি কন্ট্রোল মেডিসিন না হয়, যেমন কন্ট্রোল নার্কোটিক মেডিসিন যদি না হয়, সেখানে কিন্তু আমাদের বুঝার উপায় নেই যদি প্রেসক্রিপশন অন্য ফার্মেসিতে করছে কিনা।
অনেক, হ্যাঁ, এখন ধরো একটা পেশেন্ট দেখা গেল যে সে এক সময় নিতেছে হলো সিমভ্যাস্টাটিন 10 মিলিগ্রাম, ঠিক আছে, ফর এক্সাম্পল। এখন এরই মধ্যে ডাক্তার কি করলো, সে কি করলো, মাঝখানে আবার আরেকজন ডাক্তারের কাছে গেল, তার কোলেস্টেরল বোধহয় সে একটু বেশি করলো, চেক করে তাকে 20 দিয়ে দিল। এখন ধরো এই যে ফার্মেসি, সে যদি ওই ফার্মেসিতে ধরো 10 মিলিগ্রাম প্রেসক্রিপশন তার কাছে অলরেডি হাতে আছে, এখনো 20 দিনের ওষুধ তার হাতে রয়ে গেছে। এখন নতুন আরেকটা ফার্মেসিতে সে আসলো, এখানে ধরো সিমভ্যাস্টাটিন না দিয়ে অ্যাটোরভ্যাস্টাটিন দিল। এখন সিমভ্যাস্টাটিন দেখলে সে হয়তো বুঝবে কি ব্যাপার, একই রকম নাম। দেখুন অ্যাটোরভ্যাস্টাটিন থাকলে সে হয়তো নাও বুঝতে পারে, রাইট? হ্যাঁ, এখন দেখো এই যে না জানার কারণে, এবং যেহেতু এটা একই ফার্মেসি না, এই যে ভুলটা, যে এই যে আরেকটা যে ম্যাড এরর যেটা আমি তোমাকে বলি, যেটা হওয়ার পসিবিলিটি রয়ে যাচ্ছে এখানে, সেটা হলো পেশেন্ট যেহেতু ড্রাগ এক্সপার্ট না, সে তো জানে না, তাই না? এবং ডাক্তারও তাকে কিন্তু বলে দেয় নাই কিন্তু কথাগুলো। এখন ফার্মাসির যেহেতু এটা সে ভিন্ন ফার্মেসিতে করছে এবং তার ওষুধটা হাতে আছে, এই ফার্মাসি জানেও না। এটা আপনাদের ওই যে ফার্মাসিতে স্যার যে ডেটাবেস থাকে, পেশেন্টের যে ডেটাবেস থাকে, ওখানে স্যার কোন ফার্মেসি থেকে রোগী কি ওষুধ নিল, এটা ডেটাবেসে স্যার অটোমেটিক্যালি অ্যাড হয়ে যায় না? না, এটা আসলে আমি তোমাকে বলি, এটা আসলে সব মেডিসিন ওইভাবে হয় না। আমরা ওটা আমাদেরকে ইনফরমেশন নিয়ে ওইভাবে করতে হয়, এবং ইটস এ লট অফ ওয়ার্ক। কিন্তু এই জন্য আমরা সবসময় পেশেন্টদেরকে বলি ইট শুড বি ইন দ্য ওয়ান ফার্মেসি, হোয়ারএভার ইউ লাইক ইউ ক্যান গো। এখন দেখো আমাদের কিছু মেডিসিন আছে, যেমন হলো আমরা যে কন্ট্রোল মেডিসিন গুলা যেগুলো বলি, যে নার্কোটিক মেডিসিন গুলো আমরা যেটা বলি, তোমরা জানো C2 থেকে C5, সো মেডিসিন গুলো কিন্তু রিপোর্ট হয়ে যায়। কিন্তু এই যে সে যেই ফার্মেসিতে করুক, সে এটা ক্যাশে দিল প্রেসক্রিপশনটা নাকি তার ইন্স্যুরেন্স কভার করলো, ইট ডাজন্ট ম্যাটার। ওয়ান্স উই ফিল ইউজ করছে কিনা সেটা ট্র্যাক করার জন্য মনে হয়, তাই না স্যার? হ্যাঁ, এটা প্রত্যেকটা স্টেটের একটা তোমার মেডিকেশন ট্র্যাকিং প্রোগ্রাম আছে। যেমন এটা মিশিগানের জন্য এটারে বলে হলো ম্যাপস। হ্যাঁ, তো এই মেডিসিন গুলা, যে কন্ট্রোল মেডিসিন গুলা নিচ্ছে মিশিগান অটোমেটেড প্রেসক্রিপশন সিস্টেম, এখানে সবসময় অটোমেটিক্যালি রিপোর্ট হয়ে যায় এই মেডিসিনটা যখন কন্ট্রোল মেডিসিন। হ্যাঁ, এই জন্য আমাদের কিন্তু এটাও একটা দায়িত্ব। এই যে বলে না ডক্টর শপিং, শুনছো ওয়ার্ডটা? এটা হলো কিছু কিছু পেশেন্ট তারা, হ্যাঁ, এরা দেখো যে বিভিন্ন ডাক্তারের কাছে যায় আর কি। হ্যাঁ, তো আজ এই ডাক্তার দেখা গেল যে অসৎ উদ্দেশ্যেও যায়। সেটা হইলো দেখা গেল যে কিছু কিছু জানো তো, দেয়ার অ্যাডিকটিভ, দে আর অলসো ওভার ইউজিং দ্য মেডিসিন। এই যে ওভার ইউজিং এর কারণে কিন্তু এই যে বিরাট পার্সেন্টেজ যে মারা যাচ্ছে বলতেছি আমরা, এটা বিকজ অফ দ্যাট। তুমি তো জানো যে এই যে বেনজোডাইজেপিনের সাথে যদি নার্কোটিক মেডিসিন, এই যে নরকোর যে কম্বিনেশন, এটা যেমন আমাদের রেসপিরেটরি যে ডিপ্রেশন হয়, দেখা গেল যে ব্রিদিং প্রবলেম, মেনি পিপল ডাইং অনলি ফর দ্যাট। এবং দেখা যাচ্ছে যে অনেক ডাক্তার তারপরও দিচ্ছে তাদেরকে দুইটা মেডিসিন, আবার এরপরও দেখা যাচ্ছে যে ওরা এর চেয়েও বেশি খাওয়ার জন্য অনেক সময় কিছু পন্থা অবলম্বন করে। কিন্তু এটা আসলে উপায় নেই, এখানে এমন ভাবে সিস্টেম করা, যখন তুমি ওই ম্যাপসে ঢুকবা তুমি দেখবা যে অনেকে মনে করে যে মানে ও ফার্মাসিস্ট জানবে না, হ্যাঁ, যে আমি যার ডাক্তারের কাছে বা অন্য ফার্মেসি থেকে নিয়েছি। কিন্তু এটা আসলে ডাটাবেজে সব চলে আসতেছে, কোন ফার্মেসিতে কোন ডাক্তার দিল, কোন তারিখে করা হলো, এবং তখন এটা ফার্মেসি ইজিলি ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট আর কি। তখন দেখা গেলো যে আমরা এটা নিয়েও আমরা ডাক্তারের সাথে কথা বলি, যে তুমি যে তাকে এই ওষুধটা দিছো, সে তো 5 দিন আগে এই নার্কোটিক মেডিসিন, পেইন মেডিসিন সে অন্য ডাক্তার, ও আমি তো খেয়াল করিনি, আমার সময় ছিল না ম্যাপ চেক করার, প্লিজ স্টপ দ্য মেডিসিন। এই যে দেখো, আমি কিন্তু এটা কিন্তু ধরো এই যে ডাক্তার যে কাজটা ধরো সময় পায় নাই বলে সে ম্যাপ চেক করে নাই। হ্যাঁ, এখন আমিও যদি চেক না করে যদি তাকে, তার যেহেতু সে হয়তো তার সে বলে যে আমি পে করি ইন ক্যাশ, সেক্ষেত্রে তো আমার ইন্স্যুরেন্স এটা রিজেক্ট করবে না। দ্যাট ইন্স্যুরেন্স অনেক সময় রিজেক্ট করে বলে যে হি অলরেডি ফিল দিস প্রেসক্রিপশন অন দ্যাট ডে, ইট ইজ টু সুন। এখন যদি ক্যাশে হয় এটা কিন্তু আসবে না, আমাকে ওই ম্যাপে যেতে হবে। ওখানে যাওয়ার পরে আমরা কিন্তু বুঝি। এই জন্য ফার্মাসিস্ট কখনো এই যে অ্যাওয়ারনেসের কথাটা আমাদের ছাত্র জিজ্ঞাসা করলে এটা বারবার এসে যাচ্ছে। কিন্তু দেখো ব্যাপারটা, এই যে ওষুধটা যদি আমিও যদি, এবং ওই পেশেন্টের হলো ধরো উদ্দেশ্য হলো সে বেশি বেশি ওষুধ খেতে চায়, হ্যাঁ, পেইন মেডিসিন যা দিচ্ছে ডাক্তার তার চেয়ে বেশি খেতে চায়, সে ডিফারেন্ট ডক্টরের কাছে যাচ্ছে, ডাক্তাররা খেয়াল করতেছে না। এখন আমরা দেখা গেলো যে এখানে ওগুলা চেক করে আমরা ডাক্তারের সাথে বলছি যে হে তুমি তো খেয়াল করো না, দিস ইজ দ্য মেডিসিন। কিন্তু এক ডাক্তার আমার এক পেশেন্ট, আমি ওটা আমার নিজস্ব ফার্মেসি ছিল না, আমি জাস্ট একটু বলি, তুমি জানো কিনা, যাক আমরা কিন্তু এই যে প্রেসক্রিপশন, ফার্মাসিস্টের রাইটটা কোথায়? এই যে ডাক্তার প্রেসক্রিপশন ধরো লিখলো,
ফার্মাসিস্ট ডাক্তারের সাথে কথা বলবে if not satisfied that hey this is probably you have to change, probably it's suggestion, it's not likely we are complaining each other, no, nothing like that. It's our teamwork, right? এখন এরপরও যদি ডাক্তার মনে করে যে আমি দেখতেছি যে ইট ইজ ওভারডোজ, দ্য পেশেন্ট ইজ গেটিং ডিফারেন্ট কাইন্ড অফ পেইন মেডিসিন, এরপরে আমরা অনেক সময় বলি যে ওকে আই উইল ফিল দ্যাট বাট আই উইল ডকুমেন্ট ইট দ্যাট আই টক টু ইউ, বুঝতে পারছো? এন্ড ইন কেস যদি সামথিং হ্যাপেন, পেশেন্ট ডাই অর সামথিং, দে ফাইন্ড আউট এভরিথিং how the pharmacist give this medicine. Okay, আমাদের দেশে এটাই হয় না স্যার, কি যে ভুল ওষুধ খেয়ে কিংবা ওষুধে ওভারডোজ হয়ে ড্রাগ ইন্টারঅ্যাকশন হয়ে কোন পেশেন্ট মারা গেল কিনা, এটা তো স্যার কোনো ইনভেস্টিগেশন কখনো হয় না। মানুষ তো হার্ট অ্যাটাক করে কিংবা লাং ফাংশন বন্ধ হয়ে মারা যায়, সব মনে করি আমরা হার্ট অ্যাটাক করলো, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আসলে কি ছিল, কেন মারা গেল, সেটা ইনভেস্টিগেশন কখনো করা হয় না। এখন ওটুকু শেষ করি এখন। হ্যাঁ, ওটা আমি শেষ করি, যেটা বলতে চাচ্ছি যে এই যে ধরো ফার্মাসিস্ট ডাক্তার প্রেসক্রিপশন লিখলে যে এটা ফিল করতে হবে, ফার্মাসিস্ট বাধ্য, ইট ইজ নট লাইক দ্যাট। কিন্তু pharmacist has to be satisfied with this prescription before filling. If pharmacist not satisfied, they can refuse to fill this prescription. Even doctor say it is okay, no, I'm not satisfied, I can't fill that, I can't take this risk. So this pharmacist has this right also. So আমাদের যে আসলে পরিধিটা আসলে অনেক ছোট করে দেখার কোনো উপায় নেই আসলে। You have your own right, you have to your own judgment. তো এবং এটা স্যার মাঝে নেটওয়ার্কের মধ্যে সমস্যা হচ্ছে। হ্যাঁ, তো স্যার একটা এক্সপেরিয়েন্স আপনার সঙ্গে শেয়ার করি স্যার, যেটা হচ্ছে কি যে কিছুদিন আগে, মানে গত বছর দুয়েক আগে, নিউ ইয়র্কে আমার এক বন্ধু থাকে, হ্যাঁ, আমার ইউনিভার্সিটি বন্ধু, সে আমাকে জানিয়েছিল আর কি যে তার তার মিসেস, আমার বন্ধুর মিসেস ঘন ঘন মিসক্যারিয়েজ হয়েছে এর আগে। হ্যাঁ, কয়েকবার মিসক্যারেজ হওয়ার ফলে তখন লাস্ট টাইম যে ডাক্তার তাকে অ্যাসপিরিন দিয়েছিলেন মিসক্যারেজ প্রিভেনশন করার জন্য। পরে আমি দেখেছি যে মিসক্যারেজ প্রিভেনশন অ্যাসপিরিন অনেক সময় কাজ করতে পারে, লো ডোজ অ্যাসপিরিন দিয়েছিলেন। কিন্তু ফার্মাসিতে যাওয়ার পরে ফার্মাসিস্ট প্রেসক্রিপশনটা দেখার পরে বলছে কি যে এটা তো ফিটাসের ব্লিডিং ঘটাতে পারে, সো ইউ নিড টু কনসাল্ট ইউর ডক্টর অ্যাগেইন, কারণ এটা হার্মফুল হতে পারে। তারপরে সে আবার বাসায় ওষুধটা নিয়ে গিয়েছিল, নিয়ে যাওয়ার পরে খায়নি অনেকদিন। খাওয়ার পরে আবার যেহেতু ডাক্তারের প্রেসক্রিপশন ছিল, তারা খাওয়া শুরু করেছে। কিছুদিন পরে তারা যখন আবার ডাক্তার ভিজিট করেছে, তারপরে দেখা গেছে কি যে আসলে সে ফিটাসে ব্লিডিং হয়েছিল আর কি। তখন ফার্মাসি ডাক্তার তখন ওই অ্যাসপিরিনটা ডিসকন্টিনিউ করে দিয়েছিল। তো এরকম ঘটনা তো নিয়মিত ঘটছে আমার ধারণা আপনার ওখানেও। তো আপনি স্যার আপনার এক্সপেরিয়েন্স থেকে এরকম একটা এক্সাম্পল যদি আমাদেরকে দিতেন, খুব সেভিয়ার ইন্টারাকশন, যেটা স্যার আপনার যদি ওখানে ইন্টারফারেন্স না থাকতো, একজন ফার্মাসিস্ট যদি সেখানে ইন্টারফেয়ার না করতো, তাহলে পেশেন্টের হয়তো ডেথও হতে পারতো এরকম ডাক্তারের মিস্টেকের কারণে। এরকম কোন এক্সাম্পল স্যার আমাদেরকে শেয়ার করতে পারবেন? এখন দেখো, এই যে আমি যে কয়েকটা এক্সাম্পল, এরকম আসলে অনেক এক্সাম্পল আছে, এই যে জন্য আমাদেরকে ডাক্তারদেরকে ফোন করতে হয় রাইট ওয়েতে। এই যে যেমন তোমাকে আমি বলি, এটা আমার অনেকবার হয়েছে। দেখা গেল যে এক পেশেন্ট যে হয়নি আর কি, যদি চোখে ধরা না পড়তো তাহলে তো সে হয়ে যেত, হয়তো সে ইজ ডেড, হু নোজ হাউ মেনি ডেড দ্যাট ওয়ে, বিকজ উই আর এভরিবডি কনসিয়াস বাট ইজ স্টিল গোয়িং অন, ইউ নো, দ্যাটস আই এম সেইং। সো দেখা গেল যে দেখো, যেটা আমি ধরতে পারছি সেটা তো তোমাকে বলতে পারবো, তাই না? যে এটা ধরতে পারছি বলেই হয়নি। যেমন দেখা গেল যে একবার কুমেডিন, ঠিক আছে, এখন কুমেডিন লেখার পরে দেখা যাচ্ছে যে কুমেডিন 10 মিলিগ্রাম। হ্যাঁ, এখন পেশেন্ট এটা অনেক সময় যে 1.0, এটা কি 1 না 10 বা পয়েন্টটা দিতে চাইছে, দেয়া হয়নি, এই যে ব্যাপারটা। এই জন্য হ্যান্ড রাইটিং প্রেসক্রিপশন ইজ ভেরি ডেঞ্জারাস মোস্ট অফ দ্য টাইম। এই জন্য আমেরিকা এটা আস্তে আস্তে টোটালি এটাকে আউট করে দেওয়ার প্ল্যান, এখন অল্প প্রেসক্রিপশনে লেখা হয়। এখন দেখা গেল যে ওখানে দশমিক, কোনোভাবেই দশমিক কেউ বলবে না যে ওখানে দশমিক আছে, কিন্তু ডাক্তার আসলে 1 দিতে চেয়েছিল, এটা হলো 10 গ্রাম, সরি, কিন্তু 10 মিলিগ্রাম হিসাবে আসছে। প্রেসক্রিপশন আমি ফিল করে ফেলছি, কিন্তু আমি এখন ডাক্তারকে রিচ করতে পারতেছি না, ডাক্তার অলরেডি বন্ধ হয়ে গেছে, কিন্তু পেশেন্ট আমাকে বলছে তার মেডিসিন নিড। ওকে, এখন সে এর আগে যেটা ছিল সেটা সে অত হায়ার স্ট্রেংথ ছিল না, ঠিক আছে, 2 বা 3 এরকম ছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই। এখন আমি ভাবলাম যে হঠাৎ করে ডাক্তার 10 মিলিগ্রাম দিল, ইজ ইট এ মিস্টেক অর দিস ইজ, বিকজ তুমি তো জানো কুমেডিন এটা ব্লিডিং টেন্ডেন্সিটা আমাদের যেহেতু বাড়িয়ে দেবে, এখন এটা সে অ্যাকচুয়ালি রিকোয়ার্ড কিনা। তারপরে আমি তো কোনোভাবেই আমি বললাম যে না, আমি এটা মেডিসিন দিতে পারবো না, আমি আই হ্যাভ টু টক টু দ্য ডক্টর ফার্স্ট।
তো পরে আমি ডাক্তারকে রিচ করতে পারলাম, ডাক্তার বললো যে নো ইট ইজ 1. I said, you look at your prescription, this is not 1, this is 10. And then doctor look at the prescription and then he look at that he forgot to put the 1.0 that point. So দেখো ডাক্তার কিন্তু জানে না, কিন্তু তার অজান্তেই ভুলটা হয়ে গেছে, সে জানে যে আমাকে 1 মিলিগ্রাম দিয়েছে। এখন যখন আমি বললাম যে look at the prescription, it doesn't looks like 1, it looks like 10. এই যে 10 গুণ যদি এই ওষুধটা দেয়া হয়ে যেত, আমিও যে ডাক্তার দিয়েছে ইটস ওকে, যদি দিয়ে আমি যদি আমার যে জাজমেন্ট আমি যদি সেটা না দেখতাম, তাহলে এটা পেশেন্টটা হয়তো সেই দিনই মারা যেত, তাই না? এরকম আসলে অনেক এক্সাম্পল আছে আমাদের। এই যে আমি ওটা বলতে গিয়ে আমার এক পেশেন্ট একদিন দেখি যে ওটা আমার নিজস্ব স্টোর না, আমি অন্য আরেকটা এসে যখন সিবিএস এ কাজ করি, তখন ওই স্টোরে গিয়ে দেখি যে এক পেশেন্ট পেইন মেডিসিনের প্রেসক্রিপশন নিয়ে আসছে। তখন আমরা স্বাভাবিক কারণে তার প্রোফাইলে ঢুকি, সে এই মেডিসিনটা কবে থেকে খাচ্ছে বা আর অন্য কিছু খাচ্ছে কিনা। এখন আমি দেখি যে সেই প্রেসক্রিপশনের মধ্যে ওই পেশেন্টের সবকিছুই আছে, কি নেই মানে পেইন মেডিসিন। সে ডাক্তার অক্সিকোডনও দিচ্ছে, আবার পার্কোসেটও দিচ্ছে, আবার এদিকে ট্রামাডলও দিচ্ছে, নরকোও দিচ্ছে, এদিকে টাইলেনল 4ও দিচ্ছে। তুমি চিন্তা করতে পারো হাউ ইট পসিবল। এখন আমি ওই তার ফুল প্রোফাইলটা দেখে আমি তো যে কিভাবে এই পেশেন্ট এই ডিফারেন্ট কাইন্ড অফ পেইন মেডিসিন পেতে পারে। হ্যাঁ, সো ইটস ইম্পসিবল। এখন পেশেন্টটা যখন আসছে তখন এটা বাঁচতেছে বোধহয়, তখন ফার্মেসি খোলা থাকে রাত 9টা পর্যন্ত, আমার এটা তখন 6টা বাজে। এখন পেশেন্ট এসে বলতেছে আমার মেডিসিন এখন আসছে, নো আই ক্যান ফিল দিস প্রেসক্রিপশন, ইট ইজ আই এম নট স্যাটিসফাইড উইথ দ্য ডক্টরস প্রেসক্রিপশন, আই হ্যাভ টু টক টু দ্য ডক্টর এনিওয়ে। তো আমি ডাক্তারকে ফোন করছি, ডাক্তার ফোন ধরে না। এরপর আমি তাকে মেসেজ রাখছি, দিস ইজ ভেরি আর্জেন্ট, আই নিড ইউর কল ব্যাক। তারপরে এদিকে পেশেন্ট আমাকে 2 hours এর মতো আমার উপরে ভেরি অ্যাংরি, নো ইউ হ্যাভ টু ফিল মাই প্রেসক্রিপশন, ইটস নেভার হ্যাপেন, এভরিওয়ান গিভ মাই মেডিসিন। ও মাই গড। হ্যাঁ, এখন আমি নো আই এম ভেরি সরি, আই ক্যানট গিভ ইউ দ্য মেডিসিন। তারা অনেক সময় করে কি, যে সাথে সাথে দেখা গেলো যে আমাদের যে সুপারভাইজার আছে, আমাদের যে বস, তাই না, ধরো আমরা 20-25টা ফার্মেসির একজন বস আছে, সে ওখানে দেখা গেলো যে বসকে ফোন করে দেয় অনেক সময়, he's not giving my medicine, I have a lot of pain, something like that, you know. So it's a big thing. If someone complain about you, it is a big thing. So my supervisor called me, hey Shah, what's going on? তো সে ওখান থেকে যেহেতু আমি দিচ্ছি না, সে ওখানে ফোন করতে আমাকে, আমার সুপারভাইজার কল, আমি দেখো this is the situation, the patient is on this medicine, and I don't understand how it was filled so long that way, and এবং ডাক্তার কিভাবে এতগুলা, নো যদি এই অবস্থা হয় তোমার কিছুতে, তখন সে আমাকে সাপোর্ট করছে। সে বলছে যে, তারপর তাকে আবার বলছে যে ওইভাবে বলেনি, বোঝাই যাচ্ছে যে সে ওভার ইউজ করতেছে, it can happen something for her anytime, you know. তো তারপরে আমি ওই ডাক্তার আমাকে ফোন করছে 8টার সময়, ফার্মেসি খোলা 9টা পর্যন্ত। তখন আমি ডাক্তারকে বললাম যে এক্সকিউজ মি, যে ডাক্তার I check the patient's profile and I see that the patient is taking, if we consider just the Tylenol, you know, you cannot limit the 4,000, right? Now it is came down to 3,000 actually a day. এখন সে যেহেতু সেপারেটলি টাইলেনলও নিচ্ছে, এদিকে পার্কোসেটও নিচ্ছে, and it is over. হ্যাঁ, এখন সে কিভাবে দুইটাই খাইতেছে, আবার এদিকে তুমি হাইড্রোকোডনও দিয়ে রাখছো, তাকে অক্সিকোডনও দিয়ে রাখছো, আবার এদিকে তুমি তাকে কয়েকদিন পর পর টাইলেনল 4 দিয়ে রাখতেছো। অল টুগেদার ইটস রিয়েলি টু মাচ, আই ডোন্ট নো হাউ। তো আমি ডাক্তার, আমি একটু মানে আমারও একটু মানে কেমন যেন লাগছে আর কি, যে হাউ why doctor not checking this kind of things. Then and then I told him I'll not fill this prescription. So and then he said just do this time. He told me, I told okay, I'll do this time, but I will document everything that I explain to you everything. তো এর অর্থ হলো আমি যখন তার ফাইলেটা বলছি যে আমি কি সিচুয়েশন হলো আমি সবকিছু করে রাখছি, হ্যাঁ সবকিছু। তো ডাক্তার করেছে সেটা ডাক্তার কনসিডার করে নাই, এই জিনিসগুলো আপনি রেকর্ড রেখেছেন? হ্যাঁ, এগুলো সব রেকর্ড রাখছি। তো যাক, ওটা আর আমি বলতে চাই না, যে যেহেতু এই ডাক্তার আসলে কন্টিনিউয়াসলি তুমি দেখতে পাবো, আমরা যেহেতু FDA এর সাথে কানেক্টেড, কোনো ডাক্তারের যদি লাইসেন্স চলে যায় তখন এটা আমাদেরকে ইনফর্ম করা হয়, বুঝছো, যে দিস ডক্টর ইউ শুড নট ফিল এনি প্রেসক্রিপশন ফ্রম দিস ডক্টর, এটা ওদের লাইসেন্সটা তখন নিয়ে নেওয়া হয়। In 15 days I see that doctor is his license is revoked,
because he doesn't. So I understand that he's doing this kind of things. He doesn't follow those kind of. His controlled substance license is revoked. So then he's done. If something happened like that. So এই যে সিচুয়েশন গুলো আসলে এগুলা ধরো আমরা যদি প্রতিহত না করি, আমাদের চোখে যদি ধরা না পড়ে, দেন পেশেন্ট ক্যান ডাই, এবং সেটাই হচ্ছে, তাই না? এবং আমাদের অনেক পেশেন্ট, আমাদের আজকে খবর পাই এই পেশেন্ট মারা গেছে, তার হিস্ট্রি দেখে তো আমরা বুঝি যে সে এই প্রেসক্রিপশন নিলে তার রেসপিরেটরি ডিফারেন্স এনি টাইম ইট ক্যান বি হ্যাপেন। আমরা কিন্তু এটা দেখতেছি, বুঝতেছি, বাট আমাদের অনেক সময় কিছু করার নেই, কিন্তু আমরা এগুলা ডকুমেন্ট করি সব সময় আর কি। চমৎকার কোশ্চেন স্যার। এখন একটা ইন্টারেস্টিং কোশ্চেন আছে স্যার, যে আমাদের দেশে জানেন আপনি কি যে ডাক্তাররা শুধুমাত্র ব্র্যান্ডে প্রেসক্রিপশন করেন, ব্র্যান্ড নেমে, কোনো জেনেরিক নেমে প্রেসক্রিপশন আমাদের দেশে করা হয় না। যেমন প্যারাসিটামলের প্রায় আমাদের দেশে আমার মনে হয় কি যে মোর দেন 200 ব্র্যান্ডস আছে, তো আমাদের নাপা, এইস এগুলো বেশ পপুলার। তো ডাক্তাররা ব্র্যান্ড নেমে প্রেসক্রিপশন করেন আমাদের। আমেরিকায় স্যার এই প্রেসক্রিপশনের প্যাটার্নটা কি রকম? তারা কি ব্র্যান্ড নেমে প্রেসক্রিপশন করেন ডাক্তাররা, না হচ্ছে জেনেরিক নেমে প্রেসক্রিপশন করেন, মানে প্যারাসিটামল লেখেন, না হচ্ছে কোনো ব্র্যান্ডের নাম লেখেন প্রেসক্রিপশনে? ওকে, ইটস এ ভেরি গুড কোশ্চেন অ্যাকচুয়ালি। সো বাংলাদেশে অনেক ব্র্যান্ড আর জেনেরিক হলো একটা। জেনেরিক আসলে কারো কাছে নাই, কিন্তু এটা সবারই কাছে ব্র্যান্ড, তাই না? হ্যাঁ। এখন দেখো, ডাক্তাররা কিন্তু অ্যাসিটামিনোফেন লেখে না বাংলাদেশে, ডাক্তাররা ওই বিভিন্ন কোম্পানিটাই সরাসরি লেখে নাম দিয়ে। তো আমেরিকায় আসলে এই চিত্রটা পুরা অপোজিট। এখানে ব্র্যান্ড নেম কিন্তু একটা, আর সবগুলো জেনেরিক। এই জেনেরিক মানে হলো যে এটা একজনে তৈরি করতেছে তা না, এটা ডিফারেন্ট কোম্পানি তৈরি করতেছে, বাট ইট ইজ জেনেরিক। বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ, যখন ডাক্তাররা প্রেসক্রিপশন লেখে, দেয়ার ইজ এ নো রুলস দ্যাট দে হ্যাভ টু রাইট অ্যাজ এ ব্র্যান্ড অর জেনেরিক, বাট দেয়ার ইজ সাম রুলস। এটা হলো যখন একটা প্রেসক্রিপশন লেখা হয়, যেমন আমরা টাইলেনল নিয়ে ওটা নিয়ে কথা বলতেছি, আমরা ওটাই বলি যে টাইলেনল যখন সে লিখবে, হ্যাঁ, এই টাইলেনল বাই ডিফল্ট আমাদেরকে এটা জেনেরিকে ফিল করতে হবে। ওকে, এটা এখন তুমি টাইলেনল জেনেরিক করতে গিয়ে তুমি করলা কি অ্যাসিটামিনোফেন ফিল করলো, রাইট? এখন অ্যাসিটামিনোফেন তো দেখা যাচ্ছে যে বিভিন্ন ওষুধ কোম্পানি তৈরি করতেছে। মানে অ্যাসিটামিনোফেনটা তো স্যার হচ্ছে প্যারাসিটামল, আমেরিকায় প্যারাসিটামলকে অ্যাসিটামিনোফেন বলা হয়, তাই না স্যার? ওখানে অ্যাসিটামিনোফেন এটাই তো জেনেরিক আসলে, তাই না? আচ্ছা, এখন দেখা গেল যে এটা বিভিন্ন কোম্পানি তৈরি করতেছে, আমরা কোনটা দিতেছি এটা এখানে যেহেতু সবই এফডি এর মাধ্যমে এখানে আসতেছে, ইট ইজ 100% ইকুইভ্যালেন্ট। হু made it doesn't matter, it is 100% কোয়ালিটি মেডিসিন বলতে কিছু নাই স্যার, এখানে আমরা কোয়ালিটি নিয়ে চিন্তা করার কিছু নাই, ঠিক আছে? এখন যখন একটা মেডিসিন ব্র্যান্ড নেম হিসাবে লেখে, তো আমাদেরকে ফিল করতে হবে অ্যাজ এ জেন, ইফ ইট ইজ জেনেরিক অ্যাভেলেবল। ওকে, এটা হলো রুল। এখন যদি কোনো কারণে পেশেন্ট মনে করে, এবং ধরো ফর এক্সাম্পল এই যে লিপিটর, তাই না, এই যে কোলেস্টেরল মেডিসিন লিপিটর বাই ব্র্যান্ড নেম ইট ইজ ভেরি এক্সপেন্সিভ, রাইট? তো এখন দেখা গেল যে এই এক্সপেন্সিভ মেডিসিনটা তোরা এখন এক সময় লিপিটর শুধু লিপিটর হিসাবেই ছিল, কোনো জেনেরিক নেম ছিল না। হ্যাঁ, এখানে একটা লেখা কার যেন ফেসবুক থেকে চলে আসলো, এটা আমি বুঝতেছি না। আচ্ছা, হ্যাঁ, ওকে। তো এখন দেখা গেল যে এই যে লিপিটর, যতদিন লিপিটর, এই যে লিপিটর ব্র্যান্ড নেম is a big difference about the price. Like 30টা লিপিটর is maybe more than $300. Okay, তো যেখানে এটা atorvastatin it is maybe 30টার দাম maybe $6, $5. So it's a big difference. Okay, তো যতদিন পর্যন্ত এটা ব্র্যান্ড নেম হিসেবে মার্কেটে ছিল, কারণ FDA এর একটা রোল আছে, because who discovered this medicine they spend a lot of money and they do not allow anyone to make this medicine. So that's why it is available only as a brand name in the market for 10 years, 15 years, whatever it depends on what they gave them to. So এই সব অন্য কেউ ফিল করতে পারবে না, কারণ এখানে ডাক্তারের আর কোনো চয়েস নেই, লিপিটর এখানে তোমার কোনো চয়েস নেই। কিন্তু যখন এই লিপিটরটা অ্যাটোরভ্যাস্টাটিন হিসাবে মার্কেটে অ্যাভেলেবল, ফার্মাসিস্ট হ্যাজ টু ফিল অ্যাজ এ অ্যাটোরভ্যাস্টাটিন। এখন এই যে অ্যাটোরভ্যাস্টাটিন, এখন যদি পেশেন্ট মনে করে, ডাক্তার যদি মনে করে কোনো কারণে এই পেশেন্টকে ব্র্যান্ড নেম দিতেই হবে, তখন তাকে লিখতে হবে DAW1। DAW মানে ডিসপেন্স অ্যাজ রিটেন, মানে ডাক্তার বলছে ব্র্যান্ড দিতে হবে। তো দিস ইজ আনাদার অ্যাকচুয়ালি রিকমেন্ডেশন ইন দ্য প্রেসক্রিপশন। তো আমরা তখন ওই কোডটা আমাদেরকে দিতে হবে যে ডক্টর ওয়ান্টস দ্য ব্র্যান্ড নেম ফর দিস মেডিসিন।
এখন দেখা গেল যেটা অনেক সময় ইন্স্যুরেন্স ওকে করে না, তখন ডাক্তারকে আবার এটার জন্য ওদের সাথে সাম পেপার ওয়ার্ক করতে হয়, এটাকে অ্যাপ্রুভ করাই আনতে হয়, ইটস এ লট অফ ওয়ার্কস, বাট দেয়ার ইজ এ সাম ওয়ে দে ক্যান হ্যাভ, ডক্টর ক্যান ডু দ্যাট। আবার যদি পেশেন্ট মনে করে যে না ইটস ওকে, আমার ইন্স্যুরেন্স কভার করবে না, ডাক্তার DAW লেখে নাই, স্টিল আই উইল পে, ক্রেজি পিপল ইজ এভরিহোয়ার। এখন কিছু কিছু মানুষ আছে দেখা গেল ওকে দেখা যায় তার টাকা পয়সার অভাব নাই, সে দেখা যায় 30টা ডেভেলপ করে, ওকে আই উইল পে $300 ফ্রম মাই পকেট। সো এই যে 30টা, এখন সে যদি বলে তুমি কিন্তু তাকে নো বলতে পারবে না, ইট ইজ DAW2, দ্যাট মিনস হলো যে পেশেন্ট, ডাক্তার চাচ্ছে না, পেশেন্ট চাচ্ছে, এরকম। আবার এরকম DAW9 আছে, যখন দেখা গেল যে ইন্স্যুরেন্স কোম্পানি, ডাক্তার চাচ্ছে না কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি চাচ্ছে যে তাকে ব্র্যান্ডে দিতে হবে। এই যে ব্যাপারগুলো, এগুলা তো যাই হোক, এখানে ওই সেটাই বলতে চাচ্ছি যে বাংলাদেশের সাথে আসলে অপোজিট। বাংলাদেশে হইলো সবাইরে ব্র্যান্ড, প্রত্যেকে এক একটা ব্র্যান্ড, আর এখানে হলো একটা ব্র্যান্ড আর সবাই জেনারিক বাট ডিফারেন্ট কোম্পানি। বুঝতে পারছো? আমরা যখন ওষুধটা ফিল করি, ওরা বুঝার উপায় নেই এটা কোন কোম্পানি ওষুধটা তৈরি করলো, টিবা তৈরি করলো না, এটা অ্যাপোটেক্স তৈরি করলো না, এটা কোন কোম্পানি তৈরি করলো, এটা ইট ডাজন্ট ম্যাটার টু দেম, দে হ্যাভ নো ওয়ে টু নো দ্যাট। কারণ আমরা বিরাট বোতল আসে আমাদের কাছে 1000 বা 500, আমরা ওখান থেকে তাকে 30টা গুণেও তাকে দিচ্ছি। ওষুধ নিয়ে তার টেনশন করার কিছু নেই, হয় দ্যাট দিস ইজ গুড অর ব্যাড, all medicines are good there. হ্যাঁ, এখানে সেটাই, কারণ সেইভাবে আসে এখানে। তো স্যার আপনি জানেন স্যার বাংলাদেশে এটা নিয়ে এখন বেশ বিতর্ক চলছে আর কি, যে ডাক্তারদের যেহেতু ওষুধ কোম্পানিগুলো অনেক সময় বিভিন্ন প্রমোশনাল ম্যাটেরিয়াল দিয়ে তাদের ওষুধ প্রোডাক্ট, মানে ওষুধ লিখতে বাধ্য করেন, বাধ্য করা ঠিক বলা ঠিক না, মানে প্রমোট করেন আর কি। সেই ক্ষেত্রে দেখা যায় ডাক্তাররা আননেসেসারি অনেক প্রেসক্রিপশনে অনেক ওষুধ লিখে বসেন। এই জন্য কিছু কিছু স্যার মানুষ আছেন, কিছু কিছু এক্সপার্ট আছেন বাংলাদেশে, যারা মনে করছেন কি যে বাংলাদেশে জেনেরিক মেডিসিনে জেনেরিক নেম, মানে উপাদানের নাম যেটা, যেন প্যারাসিটামল হলে প্যারাসিটামল লিখতে হবে, নাপা অথবা এসএফ লিখতে পারবে না। তো এই ধরনের একটা নিয়ম চালু করার জন্য লবি ঠিক বলবো না স্যার, মানে এই ধরনের সাজেস্ট করছেন। আর কেউ কেউ বলছেন না, এটা হলে যদি বাংলাদেশে কমিউনিটি ফার্মাসিতে, বাংলাদেশের ফার্মেসি গুলোতে ফার্মাসিস্ট নাই, তাহলে যদি এখানে শুধুমাত্র জেনেরিকের নাম লিখে দেওয়া হয়, তাহলে যেহেতু সেখানে যেটা হয়, বাংলাদেশে বিভিন্ন কোয়ালিটির ওষুধ আছে, দেখা যাবে ভ্যাকসিনকোর থেকে শুরু করে একদম খুব লো কোম্পানির, যাদের দেখা যাবে 500 মিলিগ্রাম প্যারাসিটামলের জায়গায় হয়তো 300 মিলিগ্রাম পাওয়া যাবে না খুঁজে, এরকম স্যার আমাদের দেশে প্রোডাক্ট আছে। তো যদি জেনেরিক নেমে যদি প্রেসক্রিপশনটা চলে আসে, তখন যেটা হতে পারে কি যে ফার্মাসিস্ট বলবো না, ঠিক ওষুধের দোকানদার, যেহেতু ফার্মাসিস্ট নেই, ওষুধের দোকানদার দেখা লো কোয়ালিটির ওষুধটা রোগীকে দিয়ে দেওয়ার একটা রাইট তৈরি হবে, সেক্ষেত্রে রোগীর ক্ষতি হবে। তো আপনার কি মনে হয় স্যার, যে বাংলাদেশের যে আপনি এই সিচুয়েশনে যেখানে ফার্মাসিস্ট নাই, কোনটা স্যার বেস্ট হবে আপনার কাছে মনে হয়? দেখো, আমাদের সবকিছুতেই কিছু না কিছু সমস্যা আছে, আমাদের কোনো কিছু নট স্ট্রেট ফরওয়ার্ড, এটাই হলো আমাদের সমস্যা। তো এই যে দেখো, ওষুধ যেটা মানুষের জীবন মরণ নিয়ে সমস্যা, ছোট কোম্পানি হোক বড় কোম্পানি হোক, দে শুড বি 100% রাইট ইন দেয়ার মেডিসিন, দেয়ার ইজ এ নো স্কোপ টু ডু দ্যাট। এখন আমাদের যারা এটাকে কন্ট্রোল করতেছে, ছোট কোম্পানি হোক বড় কোম্পানি হোক, এটা উত্তরবঙ্গে হোক এটা দক্ষিণবঙ্গে, ইট ডাজন্ট ম্যাটার, who get the license, they have to feel the 100% right medicine. এখন who will control that? আমাদেরকে যারা এটা কন্ট্রোল করে, তারা এটা বিভিন্নভাবে they have to be make sure that the company is making the right medicine. They have to stop that kind of pharmaceutical industry right away. তো আমাদের দেশে তো কোনো কিছু তো আসলে ওইভাবে অ্যাকশন হয় না আসলে, এই জন্যই মানুষ অপরাধ করে যাইতেছে। ওই যে 2 নম্বর ওষুধ বানাচ্ছে, সে আবার দেখা গেল যে বিরাট অঙ্কের টাকা যেভাবে হোক, এনিওয়ে দে উইল ম্যানেজ দ্যাট এন্ড দেয়ার কোম্পানি ইজ স্টিল গোয়িং অন। এগুলো এইসব দেশে, একটা উন্নত দেশে এগুলা কখনো চলবে না। তো আমাদের আইন আছে, আমাদের আইনের আসলে কোনো, আমরা আইনকে মানি না, বাংলাদেশে সব আইনেই আছে কিন্তু আমরা কোনো আইনে মানি না। তাহলে কি স্যার মনে হয় এরকম সিচুয়েশনে আসলে ব্র্যান্ড নেমই মোটামুটি, আমার মনে হয় কি যে বাংলাদেশের জন্য ব্র্যান্ড নেমে প্রেসক্রিপশনটাই রাইট, এরকম যেহেতু আমাদের দেশে এগুলো এনসিআর যায়নি, ওষুধের দোকানে ফার্মাসিস্ট নেই, এসব কিছু মিলিয়ে না, আমি এরপরও আসলে ওই ব্র্যান্ড নেমে লেখাটাকে সাপোর্ট করি না আমি পার্সোনালি, কারণ আমি মনে করি যে আসলে সবকিছুই চেঞ্জ হতে হবে আসলে। এখন তুমি দেখো, সবাই যদি মনে করে যে ভ্যাকসিনকোর প্রোডাক্টটা গুড, সবাই কিন্তু ভ্যাকসিনকোর প্রোডাক্টটা লিখতেছে না, দেখবে যে একজন উত্তরবঙ্গের প্রোডাক্টটাই লিখতেছে। সো ওয়াই হি ইজ
writing that one? Why the doctor writing? We have to know that. How he became sure that this is 100% right also? He doesn't know that, right? এখানে কে রেসপন্সিবিলিটি নিবে? এখন ডাক্তার যে তুমি যদি এখন ওই, আমি কাউকে ছোট করে দেখতেছি না, প্রত্যেকটা ফার্মেসি যারা দিচ্ছে, যে আমাদের এখানে তুমি ওই যে আমি আবার ওই কথাটা যদি আসি, আমার ইন্ডিপেন্ডেন্ট ফার্মেসি ছোট্ট ফার্মেসি হলো কি, বা আমাকে রুল আই হ্যাভ টু ফলো অল দ্য রুলস। দ্য বিগ কোম্পানি when I was there, I have to follow that rules too. এখানে এমন না যে ও ছোট কোম্পানি তার এই রুল না মানলে হবে, তার ওষুধ, রুল ইজ রুল, ইটস ফর এভরিওয়ান। তো এখানে ওষুধ লেখার ক্ষেত্রে আমি ওটাকে কিভাবে সাপোর্ট করবো? কারণ ডাক্তার তো কোনোভাবে শিওর না যে ওই কোম্পানিটা 100% রাইট কিনা, এটা রাইট ওটা রং না। অন্তত তোমার দিকটা তুমি ক্লিয়ার থাকো। আমি যদি মনে করি অন্তত ডাক্তার যদি এটাকে জেনারিক হিসাবে লেখে, এখন এটা পেশেন্টের দায়িত্ব। এখন যদি দোকানদার মনে করা ওকে তুমি যদি ভ্যাকসিন কোডটা নাও তাহলে এটার দাম পড়বে 5 টাকা, তুমি যদি ওই অমুক বঙ্গেরটা নাও এটার দাম পড়বে 4 টাকা, তোমার চয়েস, তাই না? এখন দেখা গেল যে সেম জিনিসে যেহেতু কেউ মনে করলো যে আমার 4 টাকারটাই দাও, আবার কেউ বললো যে না ওটা 1 টাকা বেশি করলে আমার 5 টাকাটার দাম, রাইট? এখন বাংলাদেশে তো এর চেয়ে আর আমি কোনো সমাধান দেখি না। আমাদের ফার্মাসি না থাকার কারণে সব মিলে একটা হযবরল অবস্থা। স্যার এখানে কিছু কোশ্চেন স্যার আছে, জাস্ট একটা ছোট কোশ্চেন স্যার নিয়ে যেখানে একজন আপনার স্টুডেন্ট রশিদ ভাই, উনি অনেক আগে একটা প্রশ্ন করেছেন কি যে ওখানে ফার্মাসিস্টদের প্রেসক্রিপশন, মানে ডাক্তারদের প্রেসক্রিপশন ছাড়া ফার্মাসিস্টরা রোগীদেরকে ওষুধ দিতে পারেন কিনা, প্রেসক্রিপশন ড্রাগ যেগুলো এগুলো দিতে পারেন কিনা, প্রেসক্রিপশন রাইট আছে কিনা ফার্মাসিস্টদের, নাম্বার 1। আচ্ছা, আরেকজন কোশ্চেন করেছেন মশিউর রহমান, হচ্ছে স্যার আমাদের জুনিয়র, ও পিএমডি বলতে সরি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এ আছে। সে প্রশ্ন করেছে কি যে এই ওষুধের দোকানে আপনারা জেনেরিক এবং ব্র্যান্ড যেটাই হোক, আপনি যে স্টক গুলো রাখেন, যে ওষুধগুলো রাখেন, সেগুলো কেনার ক্ষেত্রে আপনারা ঠিক কি ধরনের সিস্টেম ফলো করেন, মানে কোন কোম্পানিকে প্রিফার করেন? যেমন আপনি যেটা বলছেন স্যার যে জেনেরিক কিনেন, করেন, এটা মুশির প্রশ্ন করেছে স্যার। আচ্ছা, এখানে দুইটা প্রশ্ন রশিদ যে প্রশ্নটা করছে, আমি রশিদকে আমার এখনো পুরো মনে আছে। তো যাই হোক, সো এখানে হলো যে আমরা প্রেসক্রিপশন মেডিসিন উইদাউট প্রেসক্রিপশন ক্যান নট বি ডিসপেন্সড। এই যে দেখো যে বাংলাদেশে যেটা প্রেসক্রিপশন ডাক্তার লিখে নিচ্ছে আর দোকানে গেছে, এখন ওখানে গিয়ে সে কিনে, ইভেন ইটস নট নেসেসারি প্রেসক্রিপশন। সাম পিপল নো দ্যাট। আমার যখন ওইবার ওই সমস্যাটা হয়েছিল, ডাক্তার আমারে ওই মেট্রোনাইডাজল দিছিল, তখন গিয়ে দেখা গেল যে ডাক্তারের কাছে আর গেল না, গিয়ে মেট্রোনিডাজল নিজে কিনে নিয়ে চলে আসলো, তাই না? এই যে বাংলাদেশে এগুলা কিন্তু হচ্ছে, কিন্তু ইভেন অনেক মানুষ কিন্তু এই যে বাংলাদেশ থেকে আমাদের এখানেও আছে, তারা এখনো সেই মন মানসিকতা, তাদেরকে বুঝিয়ে ওটা অনেক কষ্ট হয় আমাদের, কিন্তু তারপরে ওরা শেষ পর্যন্ত হয়তো বুঝে যে না, দিস ইজ প্রেসক্রিপশন মেডিসিন, এটা ডাক্তার আপনাকে না দিলে আমরা কিন্তু দেওয়ার কোনো অবস্থা নেই। তবে এখানে ওটিসি, ওভার দ্য কাউন্টার অনেক মেডিসিন আছে, তবে সেটা অ্যান্টিবায়োটিক অবশ্যই না। তারপরে ওভার দ্য কাউন্টার মেডিসিন যেমন এখন টাইলেনল, আইবুপ্রোফেন, এগুলা এই টাইপের সিম্পল সাম ফিউ থিংস আর কি অ্যাভেলেবল অ্যাজ ওভার দ্য কাউন্টার, তাই না? এখন ডায়রিয়ার জন্য তো আমরা হয়তো মেডিসিন থাকে, তো সেগুলো আমরা উইদাউট প্রেসক্রিপশন ওকে। এখন আরেকটা হলো প্রেসক্রিপশন রাইট, যে ফার্মাসিস্ট প্রেসক্রিপশন রাইট, এটা আসলে এখনো ওইভাবে পুরোপুরি হয় নাই। তবে যেমন কিছু মেডিসিন, যেমন ধরো ফর এক্সাম্পল দ্য বার্থ কন্ট্রোল, কিছু স্টেটে দ্য ফার্মাসিস্ট ক্যান রাইট দ্য প্রেসক্রিপশন। সো এখন দেখো একটা পেশেন্টের যদি বার্থ কন্ট্রোল প্রেসক্রিপশন লাগে, এখন কোনো কারণে ডাক্তারকে সে রিচ করতে পারলো না, দেখা গেলো যে এটার জন্য তাদের পুরো প্ল্যানটাই চেঞ্জ হয়ে গেল, দেখো যে pharmacist can do this prescription anyway. So there is some nicotine product, ডাক্তার এটা ফার্মাসিস্ট নিজেও ধরো এমনিতেই একটা পেশেন্টকে সাজেস্ট করতে পারে, ইউ ক্যান স্টপ ইউর স্মোকিং, ইট উইল হেল্প ইউ আউট। সো তুমি এটার জন্য আমাদের ওভার দ্য কাউন্টার অনেক মেডিসিন আছে, এগুলো তুমি নিতে পারো। তো এইভাবে এখন আসলে অনেক স্টেটে এটা শুরু হয় না, প্রেসক্রিপশন রাইটিং যে এটা এখনো আমরা, সেই জন্য আমাদের কন্টিনিউয়াস ডাক্তারদের সাথে কথা বলতে হয়েছে। যেটা কথা বললাম, এটা 10টা স্টেটে এরকম ওরা নাও অ্যালাউইং টু রাইট দ্য বার্থ কন্ট্রোল এন্ড থিংস এনিওয়ে। সো বেসিক্যালি আমরা উই হ্যাভ টু, দ্যাটস আমাদের আসলে ইন্টারাকশনটা উইথ ডক্টর ইজ, অনেক সময় পেশেন্ট আসে আমাদের কাছে, দেখা যাচ্ছে তার কোনো রিফিল নেই, তখন আমরা রাইট ওয়েতে আমরা ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করি, কোনোভাবে হোক আমরা ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন ফোনে নিয়ে আনি যে তোমার পেশেন্ট কিন্তু দে নিড দিস আর কি।
তো আর সেকেন্ড কোশ্চেনটা হলো আমাদের মুশিউর করছিল কি জানো, আমি সরি, আপনি যে ওষুধে স্যার আপনি যে স্টক যেটা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, স্টক দেখো, দিস ইজ এ বিজনেস। এখন ধরো আমাদের এই যখন আমি সিবিএস এ ছিলাম, তো যেহেতু দে আর বিগ কোম্পানি, দে হ্যাভ দেয়ার ওন দ্য ওয়্যার হাউস যেটা বলা হয়, যেখানে তারা সব কোম্পানি থেকে, বিভিন্ন কোম্পানি থেকে তারা ওষুধগুলা, এটা আসলে এখন যেহেতু এটা বিজনেস, এটা বিজনেস অনেক সময় দেখা গেল যে তোমার বিভিন্ন জন বিভিন্ন রকম ডিল দিচ্ছে তোমাকে ফর ইউর বিজনেস, তোমার বিজনেসের স্বার্থে তুমি সেগুলাকে দেখা গেল যে তুমি কম্পেয়ার করতেছো, এটা স্বাভাবিক, বিজনেস তোমাকে এটা কম্পেয়ার করতে, দেখা গেল যে সেম জিনিসই তোমাকে কেউ দেখা গেল যে 200 টাকায় দিল, আরেকজন দেখা গেল যে তোমাকে 180 টাকায় দিল, অর্থাৎ তোমার তুমি দেখা যাচ্ছে যে 20 টাকা সেভ করতে পারতেছে, ইউ উইল লুক অ্যাট দ্যাট এনিওয়ে। এখন এটা ডিপেন্ড করে আসলে এখন ধরো আমাদের এরকম যারা ইন্ডিপেন্ডেন্ট ফার্মেসি, এরকম আমাদেরও একটা ওয়্যার হাউস আছে আর কি, হ্যাঁ, যারা দে কিপ অল দ্য মেডিসিন, হোয়াট এভার উই ওয়ান্ট উই ক্যান বাই ফ্রম দ্যাম। এখন আমাদের ওইরকম সিস্টেমে আমরা এটার জন্য তাকে ফোন করে করে নেওয়ার কিছু নাই, তাদের সাথে আমাদের ইন্টারনেটে কানেকশন আছে ওইভাবে সিস্টেমে, আমরা প্রতিদিন কি মেডিসিন গুলো আমার লাগবে, হ্যাঁ, তো আমরা তো ওইভাবে মেডিসিন গুলো আমি চেক করি, হয়তো আমার লিপিটর লাগবে, হ্যাঁ সরি লিপিটর না, ব্র্যান্ড নেম আসলে আমাদের কোনো চয়েস নাই, দিস ইজ ওয়ান প্রাইস, একটাই ব্র্যান্ড থাকে স্যার, যে কোনো ব্র্যান্ড একটাই, এটাই বললাম অপোজিট ফ্রম বাংলাদেশ, ব্র্যান্ড বলতে ব্র্যান্ড একটাই, হ্যাঁ, লিপিটরের আর কোনো সেম, এটার আর নাম কেউ রাখতে পারবে না। এন্ড হ্যাঁ, এখন ধরো ওষুধ কিনতে গেলে এখন ইট ইজ অ্যাকচুয়ালি বিজনেস ইস্যু। সো আমরা দেখা গেল যে এখন কোনো কারণে আমার কোম্পানি, আমি যাদের কাছ থেকে কিনতেছি সেই ওষুধগুলো দেখা গেল যে সিবিএস এর যে ওয়্যার হাউস, তারাও কিন্তু ওই কোম্পানি, কিন্তু আমরা যে ম্যানুফ্যাকচারার, ইট ইজ নট ডিফারেন্ট, দ্য সেম থিং। সো এখানে ছোট ফার্মেসি আর বড় ফার্মেসির সাথে কোনো ডিফারেন্স নাই, দে আর গেটিং দ্য সেম মেডিসিন। এই জন্য আমাদের অনেক এরকম ধারণা যে তাহলে আমি ভালোটাই খাবো সিবিএসই গিয়ে, এরকম তো আমি এইরকম ধারণা ছিল আমাদের বাংলাদেশি আর কি অনেকে, তো আমি এগুলো তাদেরকে বুঝাই যে দেখো এটা ওষুধের ক্ষেত্রে কোনো ডিফারেন্স নাই, ওষুধ ওই ম্যানুফ্যাকচার তৈরি করতেছে তারা, ইট ইজ নট দ্য সিবিএস ব্র্যান্ড, ইট ইজ জাস্ট সিবিএস ইজ দ্য ফার্মেসি। ওটিসি কিছু জিনিস আছে তাদের নিজস্ব ব্র্যান্ড সবাই থাকে আর কি। এখন তো আমার এটা যেহেতু বিজনেস ডিল, আমরা অনেক সময় দেখতে গিয়ে দেখি যে আমাকে সে এটা এই মুহূর্তে কম দিচ্ছে, অথচ আমি আবার আরেকজনের কাছ থেকে কিনতে গেলে আমার এই সেম জিনিসটা বেশি দেওয়া লাগতো, আমি তখন তার কাছ থেকে নাই, আমি এর কাছ থেকে নিচ্ছি। তো এগুলা সাম বিজনেস থিংস উই হ্যাভ টু কনসিডার অল দ্য টাইম ফর দ্য বিজনেস অ্যাকচুয়ালি। অলরাইট স্যার, ভেরি গুড স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। এখন আসলে অনেকক্ষণ সময় নিয়ে ফেলেছি স্যার, আপনি আপনার মধ্যে টায়ার্ড হয়ে গেছেন অনেকক্ষণ ধরে কথা বলতে। তোমাদের সাথে কথা বলতে আমিও বুঝতে পারিনি অনেক কন্টিনিউ করতে পারি স্যার, আপনি তো ঠিক আছেন তো স্যার? না, আই এম ফাইন, ভালো। শুধু তোমাকে না, সবাইকে দেখতে পেতাম আরো ভালো লাগতো, কিন্তু নো ওয়ে আর কি। কমেন্ট করতে অনেকে কমেন্টে সবগুলো কমেন্ট করে এখন আমরা নিতে পারবো কিনা। তো যেটা হচ্ছে স্যার কি যে জেনেরিক ব্র্যান্ড আমরা আলোচনা করলাম, এখানে স্যার একটু জানতে চেয়েছেন ডক্টর হসপিটাল গুলো অলরেডি আপনার কি বলবো কি যে অনেক হসপিটাল কোভিড-19 যখন লক্ষণ পাচ্ছে তখন হসপিটাল গুলো নিচ্ছে না রোগীদেরকে, আবার কোভিড-19 হসপিটাল গুলোতে আবার দেখা যাচ্ছে কি যে সেটা ফুল, এবং টেস্ট করতে অনেক দেরি হচ্ছে। তো এই ক্ষেত্রে স্যার আপনি কি ফার্মাসিস্ট হিসেবে এই একজন পেশেন্ট যদি স্যার কোভিড-19 কিছু সিমটম ফিল করে, like I have got some symptoms that are related to COVID-19, so what the person can do like at home, self treatment কিংবা যেটাই হোক স্যার, এটা কিভাবে স্যার নিজেকে অ্যাচিভ করতে পারে এবং ভালো থাকতে পারে স্যার? আপনার কি মনে হয় সিমটম ওরসেন যদি না হয় স্যার? হ্যাঁ দেখো, এটা এখন আসলে আমরা বোধহয় এই যে কোভিড নিয়ে আমরা সবাই এত কানেক্টেড এবং এত কনসার্ন, তারপরে আমরা টিভি ছেড়ে রাখলে সিএনএন সবকিছু দেখা গেল যে এই খবরেই আসলে। তো দেখো এটা এমন একটা রোগ যেটা আসলে মানে যে দেখো এটা খুব দ্রুত একজনের থেকে আরেকজনের কাছে চলে যাচ্ছে, তাই না? এই যে ব্যাপারটা, হ্যাঁ, এখন তুমি দেখা গেল যে এই যে দেখো যে একজন তার অন্যরকম অসুখ, দেখা গেল যে কোভিড এর সাথে তার কোনো সম্পর্ক নাই, তার দেখা গেল যে অন্য কারণে শরীর খারাপ হলো, এ দেখা গেল যে ইমার্জেন্সিতে গেল হসপিটালে, ওখানে গিয়ে দেখে যে অনেক মানুষ, ওখানে দেখা গেল যে আরো 50 জন বসে আছে, দেখা গেল যে তার মধ্যে অ্যাটলিস্ট 5 জনের কোভিড প্লাস।
এই যে সে ওখানে বসে অপেক্ষা করলো, ওইখানে দেখা গেল কোভিড ছিল না, সে ওখান থেকে নিয়ে চলে আসলো। বুঝতে পারছো ঘটনা? এই জন্য প্রাথমিক এটাই হচ্ছে, কিন্তু এরকম ঘটনা যে এইসব দেশেও ঘটতেছে, কারণ এটা nobody is prepared for that, তাই না? এই যে আমরা অনেকেই বলি যে এই করোনায় কেন, সেই করোনায় কেন, nobody is prepared that. এটা আমাদের normal mask is for everybody not getting the mask, right? Not getting it. Now it is available, even the price is higher. But এক সময় ছিল যে আমরা মানে এইগুলোও পাচ্ছিলাম না। এই যে আমরা ফার্মাসিস্ট, যে আমার ওয়াইফ একজন নার্স, দেখা গেল যে সে কাজ করতেছে পেশেন্ট নিয়ে, দেখা গেল যে তার যে সম্পূর্ণ প্রোটেকশন দরকার, দেখা গেল যে সেগুলো পাচ্ছে না, তারপরে যেতে হইতেছে, কোনো উপায় নেই, তাই না? তো এই যে ব্যাপার এখন যেটা বলা হয় আসলে, যারা ধরো মিনিমাম ধরো তেমন কোনো প্রবলেম নেই, তুমি হুট করে ওখানে গিয়া কোভিড, এটা তো কোনো ওষুধ নাই যে তুমি তাড়াতাড়ি জেনে ফেললেই তুমি কিছু একটা করে ফেলতে পারবে, নট ডুইং এনিথিং। সো ইফ দ্যার ইজ সাম সিমটমস, এখন অনেকেরই তো জ্বর হয়, কাশি হয়, ঠান্ডার সময় একটু ঠান্ডা লাগে, মাঝে মাঝে অনেকের গলা ব্যথা হয়, এগুলো তো নর্মালি হয়, কিন্তু হয় না? এখন যদি এগুলো হলেই তুমি কিন্তু হসপিটালে যাওয়া, ইটস বেটার টু স্টে হোম। এবং এই যে আমরা আমাদের ঠান্ডা সর্দি লাগলে কি করি, গলা ব্যথা হইলে কি করি, তুমি ওই কাজগুলোই করতে হবে তোমাকে বাসায় বসে। এখন এই আমরা ফার্মাসি হিসাবে এই প্রশ্নগুলোরই উত্তর দিয়ে যাচ্ছি, কিন্তু আসলে কন্টিনিউয়াস, কিন্তু আসলে এই যে আমরা খুবই বিজি থাকি ফার্মাসিতে। সো ইট ইজ বেটার টু স্টে হোম। এবং তোমার যদি সিমটমের জন্য তুমি ওষুধগুলা খাবা। এখন কারো যদি দেখা যাচ্ছে যে না, হি ইজ ফিলিং ব্রিদিং প্রবলেম, তার শ্বাস নিতে কষ্ট হইতেছে, তার সমস্যাগুলো সিভিয়ার, সেক্ষেত্রে অবশ্যই তাকে হসপিটালে যোগাযোগ করতে হবে, তাই না? এখন হ্যাঁ, এক্ষেত্রে এই জন্য আমাদের একজন ফার্মাসি হিসেবে আমি সেটাই তোমার বললাম, আমরা কিন্তু অনেকভাবেই কিন্তু আমরাও কিন্তু হেল্প করতেছি। আমি কিন্তু হুট করে বলবো না যে গো টু দ্য হসপিটাল। এখন হসপিটালও তো এমন ভাবে হয়ে আছে যেখানে মানুষ এসে বসে থাকতে 5 জন, এখন বসে থাকতেছে 50 জন। দে ক্যান নট গিভ দ্য ট্রিটমেন্ট। তুমি বসে থেকে তুমি দেখো যে এরই মধ্যে তুমি কিন্তু পজিটিভ ছিল না, তুমি পজিটিভ নিয়ে চলে আসছো। তোমার বাসায় সবাই ঘর থেকে বের হয় না, ভেরি কেয়ারফুল, তুমি নিয়ে আসছো, এর মধ্যে তুমি বুঝতে বুঝতে দে আর এফেক্টেড, হোল ফ্যামিলি ইজ এফেক্টেড, তাই না? এই জন্য যখন তুমি সিমটোমেটিক ট্রিটমেন্ট ইউ হ্যাভ টু ডু এট হোম। if it is, এবং তুমি যদি তোমার এরকম কিছু হয়, বেটার টু স্টে ইন দ্য ডিফারেন্ট রুম away from other person from your home, কারণ তুমি জানো না তো আলাদা থেকে সবার থেকে আইসোলেটেড থাকতে। টেস্ট করতে করতে দেখা গেল যে তুমি টেস্ট আসলে তোমার কাছে এমন সময়, টেস্ট আসতে আসতে এরই মধ্যে দেখা গেল যে হয়তো মরেও গেল অনেকে দেখা গেল যে তারপরে গিয়ে রেজাল্ট আসছে, অনেকে দেখা গেল যে আবার ঠিক হয়ে গেল, ওই তার রেজাল্ট আসছে, তার পজিটিভ ছিল, এরই মধ্যে সে জানলো 10 দিন পরে। তো আসলে what you can do, you can away from other people even in your family, right? So but there is a severe something, then you have to go hospital. এখন এখানে এটা বাংলাদেশের মতো না। বাংলাদেশে দেখা গেল যে এখন কোনো মানুষ অসুস্থ হলো, সেটা তার জন্য আসলে ভাগ্য খারাপ বলতে হবে। দেখা গেল যে তাকে ধরে নেওয়া হচ্ছে কোভিড, চেক করে আসো কোভিড, দেখা গেল যে নর্মাল ট্রিটমেন্ট হইতেছে না, অনেক মানুষ মারা যাইতেছে। তো দ্যাটস সো প্যাথেটিক টু, রাইট? এটা যেটা বাংলাদেশে হইতেছে আমরা দেখতেছি, এটা কিন্তু এটা আর কোথাও নাই। এখানে কিন্তু everybody get the treatment. It may be lingering, but everybody is getting the treatment. রিলিভেন্ট কোশ্চেন করতে চাইছেন যে এখন পর্যন্ত কোভিড-19 এর কারণে আমেরিকায় ডেথ সবচেয়ে হাইয়েস্ট, মোর দ্যান 1 লাখ পিপল হ্যাভ বিন ডাইড দেয়ার। স্যার, ওখানে ইনফেকশন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। একটা উন্নত দেশ, ওদের হেলথ সিস্টেম এত উন্নত, ওখানে ফার্মাসিস্টরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, ওখানকার হসপিটালে ডাক্তার, ফার্মাসি সবাই বেশ আন্তরিক, কোনো পেশেন্ট স্যার ট্রিটমেন্ট ছাড়া মারা যাচ্ছে না। তবুও স্যার আপনার অবজারভেশনটা কি স্যার? এত রোগী ওখানে বেশি হওয়ার কারণটা কি? এটা কি লকডাউন নাই, এটাই কি মেইন কারণ, না স্যার অন্য কিছু ফ্যাক্টর এখানে কাজ করছে? আসলে দেখো, লকডাউন ওটা সেটাই বললাম, আসলে কোনো কিছুর জন্য কিন্তু আসলে কেউ প্রিপেয়ার ছিল না। এখন লকডাউন করতে অবশ্যই লেট হয়ে গেছে, এটা সত্য। এবং লকডাউন করার সাথে কিন্তু বাংলাদেশের লকডাউনের সাথে এখানকার লকডাউনের কিন্তু অনেক ডিফারেন্স। কিন্তু সেই ডিফারেন্সটা কোথায় আমি তোমাকে বলি। বাংলাদেশে লকডাউন করে দিয়ে কিন্তু গভর্নমেন্ট খালাস, কিন্তু যে দিনে এনে দিনে খাচ্ছে, হোয়াট দে ডু ফর দেম, তাই না? যে তার প্রতি মাসের শেষে বেতনটা না নিলে তার সংসার চলে না। যে রিক্সা চালক, যে রিক্সা চালাইতেছে, সে রিক্সা না চালালে তার একদিন খাওয়া হবে না। তাদের জন্য কিন্তু কোনো ব্যবস্থা নাই। কিন্তু বাট তুমি দেখো এই যে আমেরিকায় যারা লকডাউন করে, যে সবার কাছে
তোমার কথাগুলো কেটে যাচ্ছে মাঝে মাঝে আসলে। আমি যেটা বলছিলাম যেখানে গভর্নমেন্ট থেকে ত্রাণ হ্যাঁ, দিচ্ছে, ধরো হচ্ছে বিভিন্ন মানুষ নিজ উদ্যোগে হ্যাঁ, অনেকেই নিজের উদ্যোগ ত্রাণ হ্যাঁ এগুলা বিতরণ করছে। সেটা অবশ্য হচ্ছে, এটা ঠিক আর কি, তা না হলে হয়তো এরই মধ্যে আরো অনেক মানুষ মারা যেত, সেটাই। কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু স্ট্রিক্ট রুল আছে, কিন্তু এই যে এভরি ওয়ান গেটিং দেয়ার তোমার আনএমপ্লয়মেন্ট বেনিফিট, যে সে ঘরে বসে, অনেকের দেখা যাচ্ছে যে সে নর্মালি কিন্তু এত বেতন পায় না, যে সে যে পরিমাণ টাকা পেলো, ঘরেও থাকলো, দিকে কিন্তু বেতন পেয়েছে তার কি ঘরে থাকছে না, বাইরে চলে যাচ্ছে বলেই কি? না না না, সেটার জন্য না। এখন ধরো আসলে মানুষ তো ঘরে থাকলো, এরপরে দেখা গেলো যে আসলে অনেকেই ওইভাবে তো মানতেছে না আসলে, অনেকে কেউ কেউ মানে না, কেউ কেউ মানার পরেও দেখা গেল যে আসলে বললাম না যে হয়তো সারাদিন ঘরে থাকতেছে, সবই করতেছে, গ্রসারি স্টোরে গেল, ওখানে গিয়া ওখানে বাজার করতে করতে সে ওখান থেকে নিয়ে চলে আসলো। তুমি যেখানে টাচ করতেছো সেখান থেকে হয়ে যেতেছে, তুমি আরেকজন পাশে তাকে সুস্থ মনে হইতেছে, তুমি সামহাউ এক্সপোজ টু দ্যাট পারসন হয়ে যাচ্ছে। কারণ এখানে তো আসলে অনেক মানুষ, তাই না? যে বিরাট কান্ট্রি, এটার মানুষ বেশি, সবকিছু বেশি। এখন ধরো সচেতন আছে, অসচেতনও তো আছে, তাই না? এই যে অনেকেই তো আবার দেখো যে এটাকে মানে, তাই না? ক্রেজি পিপল ইজ এভরিহোয়ার, তাই না? এখন পার্সেন্টেজের দিক থেকে দেখা গেলে আর ওই প্রথম থেকে যেহেতু লকডাউন করতে একটু দেরি হয়ে গেছে, অনেক কিছু হয়তো আরো স্ট্রিক্ট দরকার ছিল। সিচুয়েশন মানে শীঘ্রই ভালো হবে আশা করি, আমেরিকা সহ গোটা পৃথিবীর অবস্থা ভালো ইনশাআল্লাহ। করোনা ভাইরাস অনেক অনেক চমৎকার আলোচনা হলেছে, অনেক লাইভলি আলোচনা। শামীম, আমি কিন্তু তোমার কথা শুনতে পাচ্ছি না, আমি জানি না তোমার তুমি আমাকে শুনতে পাও কিনা। এখন স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন আবার শুনতে পাচ্ছি। হ্যাঁ, মাঝখানে আমি তোমার আবার আমি শুনতে পাচ্ছি স্যার, এখন কি শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, হ্যাঁ। জি স্যার, হ্যাঁ, যেটা বলছিলাম স্যার কি যে আমরা অনেকক্ষণ সময় নিয়ে ফেলেছি, 1 ঘন্টা 50 মিনিট হয়ে গেছে, 1 hour 50 minutes অলরেডি। তো আমার মনে হয় স্যার কি আজকে আমাদের মানে এখানেই আসলে সমাপ্তি টানা উচিত। আর গত সপ্তাহে আমরা স্যার, আপনি জানেন কি যে আমরা ইউনূস স্যারের সঙ্গে ক্লিনিক্যাল ফার্মাসিস্টদের রোল নিয়ে আলোচনা করেছি, অনেক চমৎকার তথ্য পেয়েছিলাম। আজকে আপনি কমিউনিটি ফার্মাসিস্টদের রোল এবং কমিউনিটি ফার্মাসিস্টরা কিভাবে জনগণের সুস্বাস্থ্য নিশ্চিতকরণে কিভাবে হেল্প করছে, সেই জিনিসে আপনি যথেষ্ট তথ্য দিয়েছেন আমাদেরকে, আমাদের অনেক কাজে লাগবে সেই তথ্যগুলো। আমরা আশা করবো যে বাংলাদেশ গভর্নমেন্ট এই জিনিসগুলো আমলে নিয়ে খুব শীঘ্রই এই বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবার উন্নয়নের জন্য both in the hospital and community, they will employ, the government will employ pharmacists, graduate pharmacists as soon as possible. তো স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও। নেক্সট লাইভ আমরা আসলে এখনই ঘোষণা দিতে পারছি না কার সঙ্গে হবে, তো সম্ভবত আমরা আমেরিকা থেকে আরেকজন ডাক্তারকে আমরা ইনভাইট করার চেষ্টা করবো ওখানকার কোভিড-19 সিচুয়েশনে আলোচনা করার জন্য। তো অসংখ্য ধন্যবাদ স্যার। আমি আসলে একটা কথা আসলে বলতে চাই তোমাকে, আসলে মনে হয় ওটা আমাদের আসার দরকার ছিল। আমি এখন ধরো আমাদের এক সময় ফার্মাসি, আমি যখন ফার্মেসিতে ভর্তি হই, আমরা মাত্র তখন ঢাকা ইউনিভার্সিটি ছাড়া কোথাও ছিল না, মাত্র 50 জন ফার্মাসিস্ট, তাই না? আর এখন দেখো এরপরে ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটিতে করলো, এখন পাবলিক এবং তোমার মিলে টোটালি দেখা গেল, প্রাইভেট মিলে দেখা গেল যে প্রায় 40টার উপরে ইনস্টিটিউশন ফার্মাসিস্ট বাইর হচ্ছে। এটা ইটস অ্যালার্মিং এন্ড এট দ্য সেম ইট ইজ যে আমাদের বিরাট শক্তি। এখন আমাদের জিনিসগুলা তোমরা জানতেছো বা আমরা হয়তো বাহিরে আছি, আমরা আইডিয়া দিচ্ছি, আসলে আমাদের কিছু করার নাই, এরপরও আমরা চেষ্টা করবো আমাদের দিক থেকে। কিন্তু তোমাদের আসলে অনেক কিছু করণীয় আছে, এবং তোমাদের করণীয় বলতে আসলে তুমি যেটা খুবই প্রশংসনীয়, এবং এইভাবে তুমি এগিয়ে যাও। আমাকে যেটা করতে হবে সেটা হলো আমাদের যে এরপরে ধাপে ধাপে যেটা করতে হবে, আমাদের যে অ্যাসোসিয়েশন গুলো আছে, যেমন ফার্মেসি গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটি, ইনভলভ দ্যাম, এবং তারপরে ধরো প্রত্যেকটা ডিপার্টমেন্ট তোমাদের যে কোনো ভাবে এই দাবি নিয়ে আমাদেরকে আসলে আগাইতে হবে, মানে সিস্টেমেটিক ওয়েতে। এবং সেখানে আমাদের সবগুলা ফার্মেসি ডিপার্টমেন্ট, সবগুলা ইউনিভার্সিটি, সবার ইনভলভ থাকবে, সবার সিগনেচার থাকবে। ওটা নিয়ে আমাদের প্রয়োজন বোধে তোমার ডাক্তারদের যে অ্যাসোসিয়েশন আছে
ওদের সাথে কথা বলতে হবে যে দেখুন আমরা এখানে কেউ কারো কম্পিটিটর না, উই আর নট কম্পিটিটর, উই আর জাস্ট ওয়ার্কিং ডিফারেন্ট ওয়ে টু হেল্প দ্য পিপল, এবং দিস ইজ ভেরি আর্জেন্টলি নিডেড. At least we can start somewhere, like hospital, private hospital or big hospitals. At least we can start there, right? It's not for our it's for the people, for everyone. আমরা এই যে ধরো আমরা যখন এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ে যদি এই দাবি নিয়ে যাই, যারা এটা অ্যাপ্রুভ করবে এই বেনিফিট তো তাদের জন্য, তাই না? আমরা এই যে ফার্মাসিস্ট যদি কিছু করে, ইট উইল ডু ফর দেম, ডু ফর দেয়ার ফ্যামিলি, ইটস ফর এভরিওয়ান. এটা আমাদের পার্সোনাল কোনো বেনিফিট না, এটা আমাদের জনগণের জন্য, এটা আমাদের তাদের স্বার্থে আমাদের করতে হবে, এটা আমাদের প্রফেশনাল রাইট. আমরাই জানছি, আমরাই এটা পিপলদেরকে আমাদেরকে দিতে হবে. তো এটা তোমাদেরকে সিস্টেমেটিক ওয়েতে এটা নিয়ে এগোতে হবে আর কি. এটা দরকার, যেটা আমি বললাম ডাক্তারদের যে অ্যাসোসিয়েশন, ওদের সাথে কথা বলতে হবে, বলে ওইভাবে ইন ফিউচার আমরা যদি এইভাবে, আর বাংলাদেশে তো যে সিস্টেম আমরা অ্যাপ্লিকেশন করলে হবে না, ওরা ফাইলের পিছনে পিছনে আমাদেরকে আবার ঘুরতে হয়. তো এটা আবার বিশ্বের কোথাও আছে বলে আমার ধারণা নেই. ফাইল উইল গো দেয়ার ওন ওয়ে, ইউনিক অ্যাপ্লিকেশন. এখন এগুলা মেনে নিয়ে আমাদের আগাইতে হবে এনিওয়ে. যারা ধরো প্রশাসনের সাথে ভেরি ক্লোজ, আমাদের সেই পিপল গুলাকেও তোমাকে কিন্তু কালেক্ট করতে হবে, তাদের হেল্প দরকার. শেষ কথা হলো আমাদের এর একটা সমাধান দরকার. আমরা অ্যাটলিস্ট কিছুটা চেঞ্জ চাই. I don't want that every pharmacy has to be a graduate pharmacist or every corner has the pharmacy, they have to follow that. It's not possible. But at least it should be start in the some big pharmacy. Yes, sir. It is started হয়েছে স্যার, অনেক জায়গায় হয়েছে, কিন্তু স্যার আমি যেটা বলছিলাম কি যে চালু হওয়ার পরেও আমরা পাবলিক অ্যাওয়ারনেস এর একটা ফ্যাক্টর, যে পাবলিকরা ফার্মাসিদের কাছে সার্ভিসটা নেওয়া দরকার, বা যে ফার্মাসিস্ট এই ধরনের সেবা দিতে পারে, হ্যাঁ পাবলিক দেশে আসলে যে ফার্মাসিস্টরা কতটা, হ্যাঁ যাক আমাদের আসলে সমস্যা হচ্ছে মানে ড্রাগ যে এক্সপার্ট এবং তাদের পারে এবং ফার্মাসিদের সঙ্গে কন্টাক্ট করবে, এই ইনফরমেশনটা স্যার তারা। জি স্যার। শামীম, আসলে তোমার সাউন্ডের মাঝে মাঝে সমস্যা হয়। ওকে, আমি তোমার প্রশ্নটা আগেও শুনছিলাম, আসলে আমি ওই প্রশ্নটার উত্তর দেওয়া হয়নি আসলে. হ্যাঁ, আমি শুনছি যে অনেক মডেল ফার্মেসি হয়েছে, অথচ তারা এটাকে ফলো করতে পারতেছে। এই জন্য আমি বললাম যে বাংলাদেশে অনেক কিছু হয়, কিন্তু এগুলো আসলে ইমপ্লিমেন্ট করা ওইভাবে এটা কেন হচ্ছে না, যারা এটা করছে বা এখন কেন হচ্ছে না তাদেরকে এটা দেখতে হবে, তাই না? এখন দেখা গেল যে সব দেখানো হলো, এরপরে অনুমোদন নেওয়া হলো, এরপরে আসলে কিছুই ফলো করা হচ্ছে না. So this is not the way that something, if there is something start, এই দেশে যখন কোনো কিছু নতুন করে হয় এটা কি করা হয়, অনেক আগ থেকে সবাই জানে সামথিং নিউ কামিং, ইভেন ফার্মেসি, এন্ড দেন তারপরে দেখা গেল যে কবে আসতেছে সব জানা হয়ে যাচ্ছে. এরপরে দেখা গেল যে একটা মডিউল থাকে দ্যাট এভরিওয়ান নো হাউ ইট ওয়ার্কস, আমরা নিজেরাই পড়ি, নিজেরাই ট্রেনিং নিচ্ছি. এরপর দেখা গেল আবার বিগ একটা টিম থাকে, সেই টিম দেখা গেল তোমাকে ট্রেনিং দিচ্ছে যে দিস ইজ দ্য থিং, ইট উইল ওয়ার্ক দ্যাট ওয়ে. So that's why it should be happen. এখানে যদি এখন মডেল ফার্মেসি একটা অনুমোদন দিয়ে যদি শেষ মনে করে, এরপরে ফলো কি করলো কি করলো না, so who gave this permission? They have to know that whether they are following. They don't follow. Registration, right? If you cannot follow, you have to now, how you give your salary to the people, that you have to attract the people to come to your pharmacy. This is your right. I'm telling that আমার পাশে big pharmacy আছে, আমার ওখানে না গিয়ে কেন আমার কাছে আসবে? দিস ইজ মাই রেসপন্সিবিলিটি টু অ্যাট্রাক্ট দ্য পিপল. কেমনে এখন আমি ফার্মাসিস্টের বেতন নিব, বা আমি যদি ফার্মাসিস্ট না হতাম কিভাবে ফার্মাসিস্টের বেতন? দিস ইজ নট দ্য বিগ থিং, দিস ইজ মাই রেসপন্সিবিলিটি টু ডু দোজ কাইন্ড অফ থিংস. তো এগুলা করতে হবে, এগুলা ইমপ্লিমেন্ট করতে হবে. এই জন্য আমাদের এইভাবে আর বসে থাকলে চলবে না, কারণ যেভাবে তোমরা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমাদের ডিপার্টমেন্টে, এভরিওয়ান ইজ ভেরি ব্রিলিয়ান্ট স্মার্ট, এটা বলার আর অপেক্ষা রাখে না. প্রতি বছর যেভাবে ওরা কম্পিটিশন করে এই ভালো সাবজেক্টে আসে, এবং সেটাকে ধরে রাখতে হবে. এবং বের হওয়ার পরে যদি আমাদের এই অবস্থা যদি চলতে থাকে, একসময় হয়তো দেখা যাবে যে কয়টা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কয়টা পজিশন আছে, পরে দেখা যাবে যে ফার্মাসিস্ট রিপ্রেজেন্টেটিভের জব নিয়ে ফার্মাসিস্টদেরকে খুঁজতে হইতেছে. আমি ভেরি সরি টু সে দ্যাট, বাট দিস ইজ দ্য সিচুয়েশন উই আর মুভিং. এবং তোমরা যারা তাদেরকে বাহিরের দিকে কিভাবে তোমরা অভিভাবক খেয়াল রাখতে হবে, সবাই আমরা বাহিরে আসা মনে করাই দিলেন স্যার, আমার মনে ছিল না কি যে আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন স্যার, কি যে তারা দেশের বাইরে ফার্মেসি প্র্যাকটিস, শুধু আমেরিকা না, অন্য কোনো দেশে যদি যেতে চায় ফার্মেসি প্র্যাকটিসের জন্য, তারা কি ধরনের আসলে প্রিপারেশন নিতে পারে এখন থেকে,
জাস্ট একটা দেখো, আমি প্রথমে বলছি আমাদের কারিকুলামে কিন্তু এখনো কিন্তু সমস্যা রয়ে গেছে। কিন্তু আমাদের স্টুডেন্টরা 5 বছর পড়তেছে, অথচ আমেরিকা তাদেরকে কিন্তু 5 বছর হিসাবে কিন্তু কাউন্ট করবে বলবে আমার কাছে মনে হয় না, কারণ তারা মাস্টার্স কে কখনো কাউন্ট করে না ওইভাবে। জন্য সেই 5 বছর এটা আমাদের দেশের স্বার্থে, এটা আমাদের প্রফেশন। উই ক্যান নট কম্পেয়ার দ্যাট ও দ্য কেমিস্ট্রি ডিপার্টমেন্ট হ্যাজ দিস ওয়ে, উই হ্যাভ টু ডু দিস ওয়ে। ইট ইজ নট লাইক দ্যাট। এটা আমাদের প্রফেশনাল সাবজেক্ট। ইট শুড বি আওয়ার ওন ওয়ে। ইট শুড বি, এটা আমাদের যদি ওইভাবে যদি কম্পেটেবল না হয়, দেখা গেল যে এই যে এত ফার্মাসিস্ট বের হচ্ছে, ওরা এখানে আসার পরে দেখা গেল যে না পারবে পরীক্ষা দিতে, না পারবে আবার, ইট ইজ লটস অফ প্রবলেম। এখন আমি মনে করি যে তোমাদেরকে ভালো, আমার যারা স্টুডেন্ট, এখনো তোমরা স্টুডেন্ট যারা আসছো, যারা এখনো ধরো ফার্মাসিস্ট হও নাই, তোমরা অলরেডি ব্রিলিয়ান্ট, ইউ প্রুভ দ্যাট ইউ আর স্মার্ট, and you have to try that you will be a very good pharmacist, you have to know everything. তো এটা তোমাদেরকে করতে হবে, তোমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। যেটা কথাগুলো বললাম যে কি, এগুলা তোমাদের বড় ভাইরাই করবে, যারা বিভিন্ন পজিশনে আছে, ওগুলা চেষ্টা করবে আমাদের দেশে কিভাবে সম্ভব। আর বাইরে তোমরা আসার জন্য যারা চেষ্টা করবা, এটা অবশ্যই করবা। যেমন তোমরা আন্ডারগ্রেড করার পরে কিন্তু তোমরা কিন্তু মাস্টার্সটা বরঞ্চ এখানে না করেও আমেরিকাতে করতে পারো। হ্যাঁ, কারণ এই ক্ষেত্রে তোমার দেখা গেল যে ওই ইয়ারটা যদি কোথাও ওইভাবে কাজে না লাগে, দেন হোয়াট উইল হেল্প ইউ? তো ইন দ্যাট কেস এখানে যদি কোনোভাবে যদি চলে আসতে পারো, দেন ইউ ক্যান ট্রাই দ্য অ্যাডমিশন টু ফার্মডি ডিগ্রি। এখানে যেটা হয়, ফার্মডি ডিগ্রিতে এখন ওরা কিছু ওয়েভার দিয়ে দেয়, এরপরে দেন ইউ হ্যাভ টু গো টু দ্য কলেজ এনিওয়ে ফর ফিউ ইয়ার্স। সো এনিওয়ে, এগুলা নিয়ে আমরা হয়তো পার্সোনালি উই ক্যান গিভ মোর আইডিয়া। And এখন যে সুন্দর যুগ, এখন ইউ ক্যান সি এভরিথিং ইন দ্য ইন্টারনেট, ইন দ্য সিস্টেম, ইউ ক্যান গেট ইউর অল আনসার এনিওয়ে। তো সবাইকে অনেক ধন্যবাদ। অনেক কথা বলা হয়ে গেল। তো সবাই ধৈর্য ধরে এতক্ষণ শোনার জন্য অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। এত চমৎকার ইনফরমেশন আমরা পেয়েছি, আমাদের স্টুডেন্টদের খুব কাজে লাগবে। আমাদের যারা ফার্মেসি, যারা অলরেডি গ্রাজুয়েট আছেন, তাদের অনেক কাজে লাগবে। আমাদের কারিকুলাম ডেভেলপমেন্টে অনেক কাজে লাগবে। এবং সর্বোপরি যেটা স্যার, আমাদের পাবলিকের, সাধারণ মানুষের, আমার মনে হয় যারা ফার্মেসি সম্পর্কে ধারণা ছিল না, ফার্মাসিস্ট কেন ফার্মেসি দরকার এবং তারা কি রোল প্লে করে, আপনার আজকের এই চমৎকার স্যার লাইভ ইন্টারভিউ এর মাধ্যমে আমার মনে হয় যে সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ স্যার। এরপরে যদি আপনাকে কখনো স্যার আমরা ইনভাইট করি লাইভে, আশা করি স্যার আপনি আমাদের সঙ্গে লাইভে অংশ নেবেন, আমাদেরকে স্যার আপনি বিভিন্ন তথ্য দিয়ে আমাদেরকে ধন্য করবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন স্যার, আমাদের জন্য দোয়া রাখবেন। তোমাকে অনেক ধন্যবাদ, সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকো সবাই। থ্যাংক ইউ। দর্শকবৃন্দু, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ, প্রায় 2 ঘন্টা ব্যাপী ডক্টর শাহ আলম ভূঁইয়া স্যারের সঙ্গে আমরা কমিউনিটি ফার্মাসি এবং কমিউনিটি ফার্মাসিতে ফার্মাসিস্টদের কি রোল এবং এটা জনগণের সুস্বাস্থ্য কিভাবে ফার্মাসিস্টদের রোলের মাধ্যমে নিশ্চিত হচ্ছে, সে বিষয়ে আমরা দীর্ঘক্ষণ আলাপ করেছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধৈর্য ধরে আমাদের সঙ্গে আপনারা ছিলেন। আমরা নেক্সট লাইভে ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।